বিপদের সময় প্রিয়জনের ছায়াতলে থাকতে পারাটা পরম শান্তির। জয় পরাজয় সে তো জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঁচতে হলে জীবনযুদ্ধে অংশ নিতে হয়, কিন্তু সেই সময় পাশে যদি নিজের একান্ত আপনার কেউ থাকে তবে সেই যুদ্ধে খুব বেশি কষ্ট হয় না। মধ্যরাত নির্জন কক্ষে গভীর ঘুমে তলিয়ে আছে কোহিনূর। শরীরের তাপমাত্রা একটুও কমেনি, বরং বেড়েছে। সেই সঙ্গে রং পরিবর্তন হচ্ছে, কখনো নীল, কখনো সাদা, আবার কখনো কালো। দীর্ঘ প্রতীক্ষার পরে প্রেয়সীর দেখা মিলেছে, কিন্তু মেলেনি স্বস্তি। পাথর কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একদৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটা মাঝে মাঝে অবচেতন মনে বিড়বিড় করে কিছু একটা বলতে চাইছে। পাথর প্রচণ্ড বিরক্ত সেই আগন্তুকের উপরে, যার জন্য মেয়েটা এমন কষ্ট পাচ্ছে। মনে মনে প্রতিজ্ঞা করল চুল পরিমাণ কাউকে ছাড় দেবে না। জন্মের মতো কালো জাদুর ইতিহাস ভুলিয়ে দেবে। কত শত প্রেমগাথার হৃদয়ের গহীনে গচ্ছিত আছে, তার কিছুই শোনানো হলো না। ছোট্ট জীবনের অর্ধেক সময় চলে গেল সুখী বিবাহিত ব্যাচলর হিসেবে। আল্লাহ আর কত ধৈর্য নেবেন কে জানে। আজকের দিনটা অন্যরকম হতে পারত। রহস্যে ঘেরা ঝিলমিল তারাখচিত নীল আকাশের নিচে মন মাতানো জ্যোৎস্নামাখা রজনীকে সাক্ষী রেখে সুদীর্ঘ সমুদ্রের তীরে চঞ্চল জলতরঙ্গে পা ডুবিয়ে প্রিয়তমার সঙ্গে হৃদয়ের লেনাদেনা খুব নিবিড়ভাবে হলেও হতে পারত। কিন্তু আফসোস তেমন কিছুই হলো না। বরং প্রেয়সীর ব্যথাতুর মুখশ্রীর নেত্রজলের ধারাবর্ষণে আহত হতে হচ্ছে। এর থেকে নিহত হলেও ধরাধামে অন্ততপক্ষে শান্তি মিলত। জীবন এতটা জটিল সমীকরণে আটকে পড়েছে, সেখানে হৃদয়ের চরণভূমি পুষ্পশূন্য ধুধু মরুভূমি। তৃণভূমিতে কবে পরিণত হবে আশায় আশায় দিন যাচ্ছে, তবুও স্বস্তির দেখা মিলছে না। পাথরের নেত্রপল্লব লাল হয়ে উঠেছে। কিভাবে মেয়েটার ব্যথা কমাতে সাহায্য করবে বুঝতে পারছে না। কয়েকবার কপালে ভেজা কাপড়ের অংশ রেখেছিল, কিন্তু মনে হচ্ছে না কাজ হবে। উপায়ন্তর না পেয়ে ভাবল হেকিমের সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু কোহিনূরকে এভাবে একা ফেলে যাওয়াটা মনে সাড়া দিচ্ছে না। যদি কোনো বিপদ হয় তখন ঝামেলা হবে। পাথর আনমনে কথাগুলো ভাবছিল। ঠিক তখনই হুট করে বেলকুনির দরজা খুলে গেল। সাঈদ হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে পালঙ্কের দিকে চেয়ে চমকে গেল। পাথর সেদিকে চেয়ে সাঈদের হাতে ওষুধ দেখে বিরক্তি সহিত বলল, কোথায় ছিলে তুমি? মেয়েটাকে এভাবে ফেলে চলে গিয়েছিলে। ব্যাককেলের মতো যদি কিছু হয়ে যেত। এই, তুমি কোহিনূরের রক্ষার দায়িত্ব নিয়েছ না? হাতের কাছে আসো, তোমার হচ্ছে। সাঈদ ভড়কে গেল পাথরের রাগ দেখে। কতকাল পরে দেখা হলো, অন্ততপক্ষে সামান্য আলাপচারিতা করতে পারত, কিন্তু না, সরাসরি হুমকি দিচ্ছে। সাঈদ জোর করে ওষ্ঠে হাসি এনে বলল, ওষুধ আনতে হেকিম সাহেবের দ্বারে গিয়েছিলাম। ওষুধটা ওর বড্ড প্রয়োজন। ওদিকে তন্ত্রমন্ত্রের আয়োজন চলছে, হাতে সময় কম। আকাশে চাঁদ ডুবে যাওয়ার আগে এটা খাওয়াতে হবে, নয়তো পুরোপুরি বসে চলে যাবে। সাঈদ হাতের ওষুধ দেখিয়ে কথাগুলো বলল। পাথর আর অপেক্ষা করল না। ওর থেকে এক প্রকার তরল উপকরণের বাটিটা ছিনিয়ে নিয়ে উত্তর দিল, গাধা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, তবে বলছো না কেন? বুদ্ধিজ্ঞান নেই তোমার? যাই হোক, এসব কে করেছে জানো কিছু? পাথর চামচে করে ওষুধ নিয়ে সেটা যত্ন সহকারে কোহিনূরের ওষ্ঠে রাখতে রাখতে কথা বলছে। সাঈদ চোখ বড় বড় করে ওকে দেখছে। মানুষটার মতলব বুঝতেও হিমশিম খাচ্ছে। সাঈদকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে পাথর বিরক্ত হলো। ওষুধ খাওয়ানো শেষ হলো, এখন অপেক্ষা করতে হবে। সাঈদ ফিসফিস করে বলল, আপনার সবটা মনে পড়েছে? চিনতে পারছেন সবাইকে? আপনার দাদুর গোপন কক্ষে থাকতে একদিন আপনাকে ডেকেছিলাম উদ্ধারের জন্য, কিন্তু আপনি শুনতে পাননি। পাথর চিন্তিত হলো সাঈদের কথা শুনে। দাদুর গোপন কক্ষটা সাধারণ কোনো মানুষের দৃষ্টিতে পড়ে না, মূলত দেখতেই পারে না। রহস্যময় কক্ষ সেটা, সেখানে মায়ার ছড়াছড়ি।
সাধারণ চোখে সেটা নর্মাল কক্ষ, অথচ সেখানে লুকিয়ে আছে কত শত বিপদের কারণ। পাথর দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আমার শক্তি বলয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল বিধায় কিছুই শুনতে পারিনি। তুমি কতদিন সেখানে আটকে ছিলে? আমাদের মুক্তির পরে নাকি আগেই? আগে থেকেই। আপনার দাদুকে একজন সাহায্য করেছিল, সেই আমাকে বশ করে আপনাদের মুক্তির বিষয়টা জেনে নিয়েছিল। ওনার থেকে আমাকে আটক রাখতে মায়াবী কক্ষে বন্ধ রাখা হয়েছিল। ওনাদের বিশ্বাস ছিল কোহিনূর ফিরলে আমাকে উদ্ধার করতে ওখানে পৌঁছাবে, আর তখন ওকে আক্রমণ করবে। কিন্তু ফলাফল শূন্য। কোহিনূর ওখানে গিয়েছিল ঠিকই, তবে সেটা কেউ বুঝতেই পারেনি। আপনি অজান্তেই ওকে সাহায্য করেছিলেন। তাছাড়া এটাই ঘটার ছিল। সাঈদ ভয়ে ভয়ে ফিসফিস করে কথা বলছে। পাথর রীতিমতো বিরক্ত হচ্ছে ছেলেটার এমন আজব ব্যবহারে। তাই হালকা ধমক দিয়ে বলল, বেলকনিতে যাও, নয়তো ঘুরে এসো বাইরে থেকে। আপাতত আমাদের একা ছেড়ে দাও। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? নাকি বুঝতে পারছো না? আচ্ছা, তোমাদের জিনদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সিস্টেম নেই? আমার জানা মতে আছে, আর সেটা অনেক তীব্র। তবে তুমি এমন বেকুব কেন? নাকি অন্য কিছু? পাথরের লাগাম ছাড়া কথা শুনে সাঈদের চোখ বড় বড় হয়ে গেল। খুক খুক করে কেশে দৃষ্টি ঘুরিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, আমার এখন বাইরে যাওয়ার প্রয়োজন। মালকিনের সঙ্গে কথা আছে। আপনি থাকুন এখানে। সাঈদ কথাটা শেষ করে আর অপেক্ষা করল না। বেলকনির দিকে ছুটে গেল। এখানে থাকলে উল্টাপাল্টা অপ্রিয় বাক্য শুনে কর্ণকুহর নষ্ট হয়ে যাবে। লোকটা মারাত্মক বেহায়া। পাথর দৃষ্টি ঘুরিয়ে কোহিনূরের কৃষ্ণবর্ণ মুখশ্রীর দিকে চাইল। সর্বনাশা কালোতে যেন রূপের ছটা সামান্য পরিমাণও কমেনি, বরং আলো জ্বলজ্বল করে জ্বলছে। এটা মায়া নাকি মোহ কে জানে। প্রিয়জন বুঝি এমনই হয়, নিজের একান্ত আপনার। সে যেমন পরিস্থিতিই থাকে সবসময় একরকম লাগে। পাথর কোহিনূরকে নিজের বুকের সঙ্গে আরও খানিকটা জাপটে ধরে চোখ বন্ধ করল। ঔষধে কাজ করছে, কিছুক্ষণের মধ্যেই জ্বর কমে যাবে। ভোররাত হতে চলেছে, চাঁদ ডুবে গিয়ে অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। কক্ষে আবছা আলো জ্বলছে। এই আলোতে কোহিনূরের মুখটা রহস্যময় লাগছে। এভাবে পূর্বে কখনো মেয়েটার এত কাছাকাছি আসার সৌভাগ্য ওর হয়েছিল কি মনে পড়ছে না। এভাবে অনেকটা সময় অতিবাহিত হলো। হঠাৎ পাথরের ধ্যান ভাঙল কোহিনূরের নড়াচড়া দেখে। মেয়েটা চোখের পাপড়ি পিটপিট করে নাড়িয়ে চোখ খুলে চাইল। পাশ ফিরে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে ফেলল। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে পাথরকে এখানে দেখে বেশ অবাক হচ্ছে। নিস্তব্ধ কক্ষের চারদিকে রিনরিনে কণ্ঠে প্রতিধ্বনিত হলো, আপনি এখানে কি করছেন? পাথর মাথা চুলকে হাসার চেষ্টা করল, কিন্তু হাসি আসছে না। তাই ভনিতা ছাড়াই উত্তর দিল, বউয়ের কাছে কেন আসে স্বামীরা? তুমি বাঙালি নিয়মকানুন জানো না মানছি, কিন্তু ধর্মীয় বিষয়টা কিভাবে এড়িয়ে যেতে পারো? কোহিনূর হতবম্ব এমন আজব উত্তর শুনে আগে নিজেকে শান্ত করা প্রয়োজন। তাই বালিশে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, আপনার আজে বাজে বকবক বন্ধ হলে এখন আসতে পারেন। আপাতত আমি ক্লান্ত, আমার ঘুমের প্রয়োজন। আপনার দাদু আপনাকে খোঁজ করছেন। সেখানে গিয়ে দেখা করে আসুন, তারপর আপনার সব কথা শুনব। পাথর মানতে পারল না, তাই কম্বলটা টেনে নিয়ে কোহিনূরের কাঁধে মাথা রেখে বলল, সরি সেদিনের ব্যবহারের জন্য। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তুমি তো সবটা জানতে বলো। আচ্ছা বাদ দাও, গালিব আঙ্কেলের খোঁজ পেয়েছি। ওনাকে উদ্ধার করতে হবে। তুমি প্রহেলিকার অ্যালেক্স লয়েড এই দুইজনকে চেনো? ওনাদের কাছে তোমার সব প্রশ্নের উত্তর আছে। পাথরের কথা শুনে কোহিনূর হাতের মুষ্টিমেয় শক্ত করে চেপে ধরল। এটা এতদিন মাথায় আসেনি কেন বুঝতেই পারছে না। কোহিনূর হন্তদন্ত হয়ে বিছানা ছাড়তে চাইল, কিন্তু পারল না। পাথরের হাতটা ধরে ফেলল। টেনে বসিয়ে দিয়ে বিরক্ত হয়ে পুনরায় বলল,
দুর্বল শরীর নিয়ে ওনাদের উদ্ধার করতে গিয়ে নিজে বন্দী হতে চাইছো? মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সাহায্য করব। কতদিন পর দেখা হলো, কিছু তো বলো প্লিজ। তুমি না বলেছিলে দুটো হৃদয়ের লেনাদেনা নিশ্চয়ই হবে? তবে বিচ্ছেদ কেন বারবার আমাকে হতাশ করে? তুমি নিষ্ঠুরভাবে প্রতিবার আমার হৃদয়ে খঞ্জর চালিয়ে রক্তাক্ত করে দাও। আমি কষ্ট পাচ্ছি, তুমি বোঝো না? পাথর আবেগপূর্ণ হয়ে ছলছল চোখে আনমনেই কথাগুলো বলছে। নির্জনে নিশীতে প্রেয়সীর কাছে অজস্র হৃদয় নিংড়ানো ভালোবাসা উন্মুক্ত করতে না পারলে কখনো হয়তো সেই সুযোগই আসবে না। তাছাড়া সময়ের কাজ সময় থাকতেই করতে হয়। কোহিনূরর কথার উত্তর করছে না, চুপচাপ শুনছে। খানিকটা সময় পর দীর্ঘশ্বাস ফেলে পাথরের কাঁধে মাথা রাখল। দুই হাতে ওর কোমর জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, মেয়েদের মতো কান্নাকাটি করে আমাকে দুর্বল করার তালে আছেন? সেদিন কি বলেছিলাম মনে নেই? একদম না। আমি তো জাস্ট আমার ফিলিংস তোমাকে জানিয়ে রাখলাম। বহুবার বলেছি, এখন আবারও বললাম, আর ভবিষ্যতেও বলবো। নূর, তুমি খানিকটা ঘুমিয়ে নাও, আমি আসছি। মনে হচ্ছে আমাকে ডাকছে আর যেতে হবে। পাথর কথা শেষ করে সময় নষ্ট করল না, দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। কোহিনূরের কপালে চুমু দিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। পেছন থেকে ওর ডান হাতটা কোহিনূর আটকে ধরেছে। পাথর ভ্রু নাচিয়ে ইশারা করল। কোহিনূর বাঁকা হেসে পাশ থেকে নীল রঙের আংটিটা পাথরের অনামিকা আঙুলে পরিয়ে দিয়ে মুখটা কঠিন করে বলল, ওখানে বিপদ আছে, সাবধানে থাকবেন। পাথর চমকে উঠল। বারবার কারো ডাক ওর কানে বেজেই চলেছে, তাই এখানকার বিষয়টা এড়িয়ে গিয়ে উত্তর দিল, আমাকে ডাকছে, যেতে হবে। কোহিনূর মাথা নাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। পাথর যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। সাঈদ ডাইনিং রুমের সোফায় বসে ডিনারে বেঁচে যাওয়া অবশিষ্ট গরুর মাংসের হাড্ডি চিবিয়ে খাচ্ছে। অনেক দিনের অভুক্ত পেট ছাড়া পেঁয়াজ বাধা মানতে চাইছে না। মালকিন বকাবকি করবে কিনা সেটা নিয়েও ভাবছে না। পাথর ছুটে এসেছে অদৃশ্য কারো টানে। গহীন অরণ্যের মাঝে ছোট্ট একটা কক্ষের ফ্লোরে সাদা রঙের লম্বাটে কফিন পড়ে আছে। কফিনের ঢাকনা অর্ধেক খোলা বিধায় ভেতরে থাকা এক মানবীর বিবর্ণ মুখখানা দেখা যাচ্ছে। ওষ্ঠে তার রহস্যময় হাসি। সাদা টাইলসের উপরে ছোপ ছোপ রক্তের দাগ। এলোমেলো পচা মাংসের ঝাঁঝালো গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। বেলকনিতে অন্য এক রমণী পা ঝুলিয়ে গুনগুন করে গান গাইছে। মনে হচ্ছে কক্ষের ঘটনাটা এখানে অহরহই ঘটে থাকে। সবকিছু অতি স্বাভাবিক। মলিন মুখে কফির মগে চুমুক দিচ্ছে জুবায়ের। অধরা প্রয়োজন ছাড়া ওর সঙ্গে কথাই বলছে না, পাত্তা দিচ্ছে না, এড়িয়ে চলছে। এদের দুজনের মধ্যে কি হচ্ছে জামশেদ বিষয়টা বুঝতে না পেরে ডাইনিং রুমের সোফায় জুবায়েরের পাশে এসে বসল। বাড়িটা নির্জন হয়ে আছে। ভোরবেলা জুবায়ের কক্ষের বাইরে এসেছে। এটা এই বাড়ির জন্য বিলুপ্তপ্রায় দৃশ্য। জামশেদ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয়নি তো? জুবায়ের দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে উত্তর দিল, আর ঠিক কিছুই ঠিক নেই। বেঘর হয়েছে কথাটা জামাই পর্যন্ত জেনে গেছে। বুঝতে পারছো আমার সম্মানটা ঠিক কোথায় আছে? বাল্যকালে কেন যে ভাই প্রেম করতে গিয়েছিলাম, আমার সারাটা জীবন গেল সেই পাপমোচন করতে করতে। বউ আমার প্রাক্তনের উপরে বিরক্ত হয়ে শাস্তি দিয়েছে। সারা রাত সোফায় ছিলাম, একটুও ঘুম হয়নি। কাঁধে প্রচুর ব্যথা। কতদিন বিছানা ছাড়া কাটবে কপাল আমার। জুবায়েরের বলার ধরন দেখে জামশেদ শব্দ করে হেসে ফেলল। কোনো রকমে হাসি থামিয়ে বলল, দোষ করলে শাস্তি পেতে হয়, মেনে নাও। ঘরে আছে এটাই তো অনেক। আমারটা হলে বান্ধবীর বাড়িতে গিয়ে খাপটি মারত। কি এক বিদেশি মহিলার সঙ্গে ভাব জমিয়েছে। মাসের অর্ধেক সময় দুজনে মিলে শপিং করে, আর আমার পকেট ফাঁকা করে। কিছু বললে নাকের জলে চোখের জলে এক করে আমাকে নাস্তানাবুদ করে ছাড়ে। সেক্ষেত্রে অধরা ভালো মেয়ে, আমি ওর পক্ষে। আচ্ছা,
ক্ষমা পেতে হলে এখন কি আমাকে প্রতিশোধ নিতে জুহির খোঁজ করতে হবে? পেতনিটাকে কোথায় পাওয়া যাবে বলো তো? আমি এক্ষুনি যাচ্ছি। ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। বাচ্চাদের মতো করছো কেন? মেয়েটা কষ্ট পেয়েছে, একটু একা ছেড়ে দাও। দুদিন যেমন আছে থাকতে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে বউ তোমার একার নেই। সুলতান জুবায়ের ফারুকীর সঙ্গে এসব যাচ্ছে না। জামশেদ শেষের কথাগুলো বেশ বিরক্ত নিয়েই বলল, এমন অধৈর্য হলে চলে না। জুবায়ের সেটা একদমই পছন্দ করে না। তাই ভ্রুকুচকে উত্তর দিল, কিসের সময়? আমার ঘুম হচ্ছে না, মন অশান্ত হয়ে আছে। যদি হার্ট অ্যাটাক করি তখন কি হবে বলো? বউ বিধবা হলে দেখতে ভালো লাগবে? আমার তো একটুও ভালো লাগবে না। ওকে বিধবার সাজে দেখলে কষ্ট হবে। জুবায়ের বেশ সিরিয়াস। জামশেদ মহা বিরক্ত হলো। ভাবল বউ পাগলা মানুষের সঙ্গে কথা বলাই বেকার। এদের সব কিন্তু ভাবনা ঘরে গিয়েই থামে। যেমন আছে তেমনই থাক। জামশেদ আর অপেক্ষা করল না। ঘড়িতে সকাল 6টা বেজে গেছে। বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জুবাই সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক দিয়ে বিরক্ত হলো। কফি ঠান্ডা শরবত হয়ে গেছে, সেটা খাওয়ার অযোগ্য। ঐশ্বর্যের সামনে দাঁড়িয়ে আছে আধার। বুকের মধ্যে তোলপাড় করছে। যার জন্য নিজেকে শুধরে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিল, সেই মেয়েটা এ নয় বরং অন্য কেউ। কিভাবে সেদিন ভুলটা করে ফেললো এখন আফসোস করতে হচ্ছে। ঐশ্বর্য হেকিমের ঔষধি দ্বারা মুখের এলোমেলো ক্ষতপূর্ণ জায়গা চিকিৎসা করেছে, তবুও কিছু দাগ এখনও রয়ে গেছে। দেখতে আগের ন্যায় সুন্দরী বলাটা মুশকিল। আধারের সঙ্গে থাকতেও বাধ্য। যতই চেষ্টা করো কখনো আলাদা হতে পারবে না। এক প্রকার শাস্তিতে থাকার মতো অবস্থা। নির্জনতা কাটিয়ে গম গম শব্দে আধার উচ্চারণ করল, সবটা তোমার দোষ। কি দরকার ছিল ঘোমটা টেনে ওখানে দাঁড়িয়ে থাকার? দাঁড়িয়েছিলে মানলাম, কিন্তু তরলটা মুখে ধরলাম আর অমনি খেয়ে নিলে। বুঝতে পারছো, অদৃশ্যই লোকটা আজীবন আমাদের পাহারা দেবে। মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। কোথায় ভেবেছিলাম আমার জীবনে রাজকুমারী আসবে, তা না, রক্তচোষা পেতনির আগমন ঘটল। তুমি আমার সঙ্গে ছলনা করেছিলে, সবটা জেনেছি আমি। লজ্জা করল না অবিবাহিত পুরুষের সঙ্গে ডেট করতে যেতে? ঐশ্বর্য ফুলে উঠল। ওকে একা দোষারোপ করা হচ্ছে, সেটাও কখনোই মানবে না। তাই উত্তর দিল, যেটা করেছি দাদুর ইচ্ছেতে করেছি। আমাকে দোষারোপ না করে নিজের কাছে প্রশ্ন করো, উত্তর পাবে। মাথা মোটা প্রাণী একটা। সেদিন ওটা কোহিনূর ছিল যে তোমাকে বশে নিয়ে বিয়ের সময় সবটা উল্টো করে দিল। তুমি গাধার মতো এসে আমাকে বাধ্য করলে ওই তরল পান করতে। নয়তো কে চেয়েছে তোমার মতো গাধাকে সঙ্গী হিসেবে পেতে? আর লজ্জার কথা বলছো? আমার কথা ছাড়ো। তোমার লজ্জার কথা ভাবলে আমারই লজ্জা পাচ্ছে। লজ্জার প্রখরতায় প্রতি রাতে বারে নয়তো হোটেলে একাধিক মেয়ের সঙ্গে ডেটে যেতে। তার কিছুই ভুলিনি আমি। স্বাদ নিয়ে সাধু হওয়া বন্ধ করো। আমি ঠিকই হজম করতে পারছি না। চুপচাপ আছি, তোমার সহ্য হচ্ছে না? ঐশ্বর্য নিজের চেহারা নিয়ে প্রচণ্ড চিন্তিত। তার মধ্যে আধারের আজে বাজে কথাবার্তা শুনে রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। যা মুখে এসেছে সবটাই বলে দিয়ে নিঃশ্বাস ফেলল। বলতে পেরে পেট খানিকটা হালকা লাগছে, কিন্তু শান্তিটা বেশিক্ষণ টিকল না। আধার তেড়ে আসলো হঠাৎই। এই, তুমি পুরাতন কথাবার্তা তুলে খোঁটা দিচ্ছ কেন? সেদিন সুলতান হাউসে তোমরা সকলেই প্রাণে বাঁচতে কোহিনূরের হাতে পায়ে ধরেছিলে। একমাত্র আমি ছাড়া। নিজের নিয়তিকে আমি পূর্বেই মেনে নিয়েছি। ওকে পেলে ভালো হয়ে যেতাম, কিন্তু। আধার আরও কিছু বলতে চাইল, কিন্তু পারল না। হুট করে কক্ষে তৃতীয় ব্যক্তির আগমন ঘটল, যার লম্বাটে শিং আর রক্তবর্ণ চক্ষুর চাহনিতে দুজনেই ঘাবড়ে গেল। কি হতে চলেছে বুঝতে আর বাকি নেই। আধার মহা বিরক্ত হচ্ছে দাদুর উপরে। যে কোনো উপায়ে এই তরলের কাহিনী খতম করতে হবে। কোহিনূরের চালাকির জব্বর একটা উত্তর ওর কাছে আছে। অস্ত্র হিসেবে এখন সেটাই ব্যবহার করবে বলে নিজেকে শান্ত করল।
ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে ব্যস্ত কোহিনূর। মেঘমুক্ত আকাশ সূর্যের রশ্মিতে চারদিক ঝলমল করছে। সারা রাত জ্বরাক্রান্ত থাকার পর ভোরবেলা স্বস্তি মিলেছে। আপাতত জ্বর নেই, সুস্থ অনুভব হচ্ছে। সাইদ রেলিং ধরে হাঁটাহাঁটি করছে। বিষয়টাকেও খেলা হিসেবে নিয়েছে, যেহেতু পড়ে যাওয়ার ভয় নেই। কোহিনূর কয়েকবার নিষেধ করেছে, কিন্তু ছেলেটার থামার কোনো লক্ষণ নেই। কফি শেষ হতেই কোহিনূর সেটা পাশের টেবিলে রেখে সাইদকে ডাক দিল। সাইদ, একটা কাজ করতে পারবে? সাইদ এবার হন্তদন্ত হয়ে কোহিনূরের দিকে এগিয়ে আসলো। কাজের সময় সিরিয়াস থাকতে ওর পছন্দ। বলো, কি করতে হবে? একজনকে 2 দিন অজ্ঞান রাখতে হবে। তুমি হাকিম সাহেবের থেকে ওষুধ এনে ওই ব্যক্তির খাবারের মধ্যে মিশিয়ে দেবে। এইটুকু করতে পারলেই চলবে। তুমি জানো সাইদ, এখানে নতুন রেস্তোরাঁয় খুব সুস্বাদু বার্গার বিক্রি হচ্ছে, আর কাবাবের গন্ধটা জাস্ট অসাধারণ। তুমি কি ট্রাই করতে চাও? কোহিনূরের ওষ্ঠে রহস্যময় হাসি। সাইদ খাবারের কথা ভেবেই চোখ বন্ধ করে কল্পনা করে নিল, দুনিয়ায় অন্য কিছুতেও দুর্বলতা নেই যতটা সুস্বাদু খাবারের প্রতি আছে। খেতে ওর ভীষণ পছন্দ। তাই কিছু না ভেবেই বলল, কি করতে হবে নূর? তুমি যা ইচ্ছে বলো, কিন্তু ওখানকার খাবার আমার চাই। তুমি নিয়ে যাবে তো আমাকে? সে তো নিতেই পারি, তোমার কাজের উপরে নির্ভর করছে রেস্তোরাঁয় যাওয়া যাবে কিনা। যাই হোক, কাজের কথায় আসি। ইমরোজ খান পাথর নামের ভদ্রলোকের খাবারে তুমি চেতনানাশক ওষুধ মিক্স করে আসবে। মোটামুটি 2 দিন উনি ঘুমিয়ে থাকলেই কাজ শেষ। পারবে না তুমি? কোহিনূরের কথা শুনে সাইদের চোখ উল্টে গেল। পাথর এমনিতে ওকে পছন্দ করে না, আবার যদি ওষুধ দিতে গিয়ে কোনো অঘটন ঘটে যায়, তখন আর কিছুতে ওকে ছাড়বে না। সাইদ উত্তেজিত হয়ে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, নূর, তুমি কি পাগল হলে? ওই লোকটাকে তুমি জানো না আমার সঙ্গে কেমন ব্যবহার করে? আমি পারবো না ওকে কিছু করতে। জানলে আমাকে মেরেই ফেলবে। ওরা অর্ধমানব, আমি ওর চোখে ধুলা দিতে পারবো না। লুকিয়ে কিছু করতে গেলে বাতাসে আমার শরীরের গন্ধ ওর ঘ্রাণেন্দ্রিয়কে সজাগ করে তুলবে। অন্য কিছু ভাবো। কোহিনূর বিরক্ত হলো সাইদের উপরে। সামান্য একটা কাজ, তবুও পারবে না। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ জুবাইয়ের পেছনের দরজা থেকে বলে উঠল, আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি অনুমতি দাও। জুবায়ের কথা শুনে কোহিনূর পেছন ফিরে মিষ্টি করে হাসল। মাথা নাড়িয়ে বলল, অনুমতির কি আছে? আমি জানি আমার ড্যাড চমৎকার কোনো আইডিয়া দেবে, তাই সংকোচ রেখো না, বলে ফেলো। জুবায়ের মেয়ের মাথায় হাত রেখে মুগ্ধ হয়ে দেখল, বাবা হওয়ার আনন্দ এই মেয়েটাকে দিয়েই পূর্ণতা পেয়েছিল। চমৎকার এই মেয়েটার বাবা হতে পেরে জুবায়ের মাঝে মাঝে নিজেকে ভাগ্যবান মনে হয়। সাইদকে বলো ওখানে যাওয়ার আগে তীব্র কোনো পারফিউম ব্যবহার করতে। তাছাড়া তুমি বরং পাথরকে এখানে ডেকে নাও, আমি সাহায্য করব খাবারে ওষুধ মেশাতে। কোহিনূর কিছু একটা ভেবে বলল, এখানে ডাকতে অসুবিধা নেই, কিন্তু উনি বেশ চালাক। কাজটা ব্যর্থ হলে কিন্তু চলবে না। তোমার উপরে ভরসা করেই ওকে ডাকছি। আমি 2 দিনের জন্য কোথাও একটা যেতে চাইছি, তুমি প্লিজ এদিকটা সামলে নাও। কোহিনূরের যাওয়ার কথা শুনে জুবায়ের চমকে উঠল। আবারও মেয়েকে বিপদের মধ্যে পাঠাতে ওর মন সাড়া দিচ্ছে না। তাই বলল, কোথায় যেতে চাইছো? বিপদে একা যাওয়া ঠিক হবে না। পাথর যেতে চাইছে, নিয়ে যাও। ছেলেটা তোমাকে সাহায্য করবে নূর, পাগলামি করো না। তোমার মা চিন্তা করবে, একটু তো বোঝো। কোহিনূর হেসে উত্তর দিল, কিছুই হবে না, আমি জাস্ট যাব আর আসব। সেখানে আমার একাই যেতে হবে, তাছাড়া সাইদ সঙ্গে যাবে, সমস্যা হবে না। তুমি বলো, পারবে না ওকে অচেতন করতে? জুবায়ের কোহিনূরের কপালে চুমু দিয়ে বলল, মায়ের জন্য এইটুকু করতে সুলতান জুবায়ের ফারুকী অবশ্যই পারবে। সবার আগে আমার মা, বুঝলে তুমি? জুবায়েরের আহ্লাদি কথায় কোহিনূর খুশি হলো। বাবাকে জাপটে ধরে বলল, একদম। অস্ট্রেলিয়ায় আমার বন্ধু সুইটি আছে, তুমি কি ওকে এখানে আনার ব্যবস্থা করতে পারবে? খুব জরুরি, ওকে এখানে আনতে হবে।
সাইদ খবর এনেছে বেচারি ভীষণ ভয়ে আছে। মম ড্যাড আর আমি ছাড়াও নিজের বলতে কেউ নেই। আমি চাইছি ঝামেলা যতদিন ঠিক না হচ্ছে ও এখানে থাকুক। চিন্তা করো না, আমি আজকেই লোক পাঠাবো। ওখানে আমাদের অফিসের একটা শাখা আছে। তুমি নিজের কাজে মন দাও। গালিব সাহেবানোনার স্ত্রীরও খোঁজ করো। খুব তাড়াতাড়ি পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা ড্যাড, তোমার মনে আছে যখন মাকে নিয়ে তুমি সুলতান ভিলার সুড়ঙ্গে প্রবেশ করেছিলে? ওখানে অদ্ভুত কিছু মেয়েদের উপস্থিতি অনুভব করেছিলে। জানি না দেখেছিলে কিনা, যাদের হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। জুবায়েরের কপালে ভাঁজ পড়ল। বাংলাদেশে থাকতে অধরার সঙ্গে সুলতান ভিলার নিচে অবস্থিত বন্ধ কুঠুরিতে গিয়েছিল দুজনে। তবে সেখানে যারা ছিল তারা কেউই মানুষ ছিল না। ওরা জিন টাইপ কিছু ছিল। জুবায়ের বিষয়টা একেবারেই ভুলে গিয়েছিল। তাছাড়া সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, বন্ধ হয়ে পড়ে আছে। একজন কাজের লোক আছে, সে সবটা দেখাশোনা করে। জুবায়ের চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, ওরা কি ফিরে এসেছে নূর? তাছাড়া ওরা তো কেউ মানুষ ছিল না। তুমি ওদের খবর এখন নিচ্ছ কেন? কোহিনূর উদাসীনভাবে আকাশের দিকে চেয়ে উত্তর দিল, ওরা প্রতিশোধ নিতে চাইছে ড্যাড। তোমার পূর্বপুরুষেরা ওদের নিয়ে কালো জাদু করে নিজেরা শক্তি আর ক্ষমতা পেয়েছে। ওরা বিনা দোষে আটকে আছে পৃথিবীতে, সাজা পাচ্ছে বলতে পারো। সেটা থেকেই রাগ জন্মেছে। ওদেরকে ব্যবহার করছে অদৃশ্য একজন। আমি যদি নাও ফিরে আসতাম তবু ওরা আসতো প্রতিশোধ নিতে। জুবায়ের চমকে উঠল। মানুষের সঙ্গে যুদ্ধ করে জেতা যায়, কিন্তু অদৃশ্য শক্তির সঙ্গে কিভাবে লড়বে? জুবায়ের ভয় পাচ্ছে নিজের পরিবারের জন্য। কোহিনূর বুঝতে পেরে পাশ ফিরে বলল, আমি সামলাতে পারবো, তুমি চিন্তা করো না। আমি থাকতে কিছুই হবে না। তুমি কিছুদিন অফিসের কাজকর্ম বাড়িতে বসে করো। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। জুবায়ের দীর্ঘশ্বাস ফেলল। পূর্বপুরুষের কথা মনে হতেই কিছুটা চঞ্চল হয়ে উঠল। জেলখানা থেকে সুলতান আরমান ফারুকী নিখোঁজ হয়ে গিয়েছিল, তার খোঁজ পাওয়া যায়নি। ওনার বিষয়টা কেমন রহস্যজনক ছিল। এদিকে সাইদ মুখ ভার করে দুজনের কথোপকথন শুনছে। নূরকে কাজের যোগ্য ভাবছে না, সেটা নিয়ে ওর মন খারাপ। দাদুর সামনে মাথা নিচু করে বসে আছে পাথর। যথাযথ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে। কিছুতেই নিজের স্মৃতি ফিরে আসার কথাটা প্রকাশ করতে চাইছে না। ওয়াসিম খানকে তীক্ষ্ণ নজরে দেখছেন। এই ছেলেটাকে ওনার খুব একটা পছন্দ হয় না। ছেলেটার মধ্যে দুনিয়ার মায়া, কিন্তু অর্ধমানবদের মধ্যে দয়া মায়া থাকতে নেই। আধারের কাজকর্মে উনি বারবার মুগ্ধ হয়ে ওঠেন। এই দুই ভাইয়ের ব্যবহার দুই রকম। নির্জনতা কাটিয়ে পাথর বলে উঠল, দাদু বলবে প্লিজ, কেন ডেকেছ? আমার কাজ আছে। দুটো মিটিং ফেলে তোমার কাছে দৌড়ে এসেছি। ওয়াসিম খান খানিকটা বিরক্ত হলেন, তবুও উত্তর দিলেন, গতকাল রাতে কোথায় ছিলে তুমি? পূর্ণিমা চলছে, তোমাকে কতবার বলেছি এই সময় তুমি কক্ষে থাকবে, বাইরে যাবে না। আধারের একটা কাজ ভুল হয়েছে, ওকে আমি ক্ষমা করেছি। যাই হোক, আমি চাইছি তোমার আবারও বিয়ের চেষ্টা করব। মিস্টার অ্যালেক্স লয়েডের মেয়ে আছে, বেশ সুন্দরী। তুমি আজ ডিনারে ওর সঙ্গে দেখা করবে। মেয়েটা তোমার উপযুক্ত। দাদুর কথা শুনে পাথর ভ্রু কুঁচকে ফেলল। নূর ব্যতীত কোনো মেয়েকে স্পর্শ করতে পারে না। বিষয়টা দাদুর জানা আছে কি বুঝতে পারছে না, তাই বিড়বিড় করে বলল, নূর নিজের সম্পত্তির ভাগাভাগি করে না দাদু। মেয়েটা বড্ড হিংস্র আর হিংসুটে। পাথরের ফিসফিস আওয়াজ ভদ্রলোকের কান অবধি পৌঁছালো না। উনি ভ্রুকুটি করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, মিনমিন করে কি বলছো আমি শুনতে পাচ্ছি না। মেয়েদের মতো কথাবার্তা বলবে না। পুরুষ তুমি ভুলে যাচ্ছ দিন দিন। ভুলে যাচ্ছি না, আমি দেখা করব। কোথায় যেতে হবে ঠিকানা দাও। তুমি কক্ষে ফিরে প্রস্তুতি নাও। আমি কথা বলে তোমাকে ঠিকানা টেক্সট করব। আশা করি কোনো ভুল করবে না তুমি। আমি অ্যালেক্স লয়েডকে কথা দিয়েছি। আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হলে দুই পরিবারের জন্যই মঙ্গল হবে।
পাথর চলে যেতে গিয়ে পেছন ফিরে বলে উঠল, কিন্তু অ্যালেক্স লয়েড, উনি তো খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। আমার যতদূর মনে পড়ে ওনার স্ত্রী বেশ ধার্মিক। আমার বাবা মুসলিম, সেই হিসেবে আমিও তো মুসলিম। দুই ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন কেমন করে হবে? পাথরের কথা শুনে ওয়াসিম খান গর্জন করে উঠলেন। উনি এই জন্যই ছোট ছেলেকে পছন্দ করেন না। কোথাকার কোন মেয়েকে বিয়ে করে ধর্মতত্ত্বীয় হয়েছিল, এখন নিজের ছেলেকে কুপথে নিচ্ছে। কবে না জানি স্মৃতির বলয় ধ্বংস হয়ে সবটা জানাজানি হয়ে যায়। উনি নিজেকে শান্ত রেখে উত্তর দিলেন, ধর্ম নিয়ে অযথা চিন্তা করো না। তুমি ওর সঙ্গে দেখা করবে আর বিয়ের জন্য প্রস্তুতি নেবে। এখন আসতে পারো। পাথর চুপচাপ বেরিয়ে আসলো। ইচ্ছে করেই ধর্মীয় বিষয়টা তুলেছিল। লোকটার মতিগতি বুঝতে হিমশিম অবস্থা। কতকাল পরে বউয়ের দেখা মিলেছে, ভাবল চুটিয়ে আগে প্রেম করবে, তা না বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। পাথর মহা বিরক্ত নিজের দাদুর উপরে। কথাগুলো ভাবতে ভাবতেও নিজের কক্ষে ফিরে আসলো। সারাদিন অফিসের কাজকর্ম আর ফাইল তৈরির কাজ সবটা কক্ষে বসেই শেষ করল। ভেবেছিল কোহিনূরের সঙ্গে দেখা করবে, কিন্তু কিছু একটা ভেবে করল না। রাতের জন্য অপেক্ষায় আছে। বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে এসেছে দৃষ্টি। বাসা থেকে আলফার সঙ্গে আসলেও ছেলেটা হঠাৎ কি একটা কাজে রাস্তায় নেমে গেছে। ঘণ্টাখানিক পরে ওর সঙ্গে জয়েন করবে। রঙিন তরলের গ্লাস হাতে ছেলেমেয়েরা উদ্দামভাবে নেচে চলেছে। শহরের নামকরা বারে কয়েকজন সুন্দরীর আগমন ঘটেছে, যাদের নৃত্যের পারদর্শিতার গুণাবলী চারপাশে ছড়িয়ে পড়েছে। যেমন রূপের বাহার, তেমনই তাদের গুণ। দৃষ্টি জুসের গ্লাস হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। অ্যালকোহল ওর পছন্দ না, তাছাড়া মায়ের কড়া নির্দেশ, কিছুতেই আজে বাজে কিছু পান করে মাতাল হওয়া চলবে না। খানদানি বংশগৌরব রক্ষা করেই চলতে হবে। দৃষ্টি কথাটা মেনে চলে। হঠাৎ পাশ থেকে কারো ফিসফিস আওয়াজে ওর ধ্যান ভাঙল। ও চমকে উঠে কিছুটা পিছিয়ে গিয়ে দেখল এক যুবক ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছে। দৃষ্টি বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কী ধরনের ব্যবহার এটা? আমি ভয় পেয়েছি। ছেলেটা আবারও অমায়িক হাসল। হাতে রেড ওয়াইনের গ্লাস থেকে চুমুক দিয়ে উত্তর দিল, এখানে একাকী আছো, আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি। যাবে ওইখানে? হাতে হাত রেখে দুজনে পাশাপাশি আর কাছাকাছি, যেমন হৃদয়ের খুবটা কাছে দাঁড়িয়ে হেলে দুলে নৃত্য পরিবেশন করব। তোমার উষ্ণ কোমর। ছেলেটার বেহায়ার ন্যায় এলোমেলো কথাগুলো এই পর্যন্ত বলতেই দৃষ্টি ধমক দিয়ে উঠল, থামুন আপনি। আমার সঙ্গে ফ্লার্ট করে লাভ হবে না। অন্য কোথাও চেষ্টা করুন। দৃষ্টি ফারুকী আপনার মতো প্লেবয়ের সঙ্গে নৃত্য তো দূর, পাশাপাশি দাঁড়াবে না পর্যন্ত। দৃষ্টির ধমকে ছেলেটার কোনো হেলদোল হলো না, বরং আরও খুশি হলো। চটপট বুকে হাত রেখে বলে উঠল, তোমার ভয়েসটা কিন্তু মারাত্মক। ঠিক এখানে এসে লাগলো। আচ্ছা ছাড়ো, নাচতে হবে না। শুধুমাত্র আমার ওয়াইন থেকে জাস্ট একবারই অমৃত সুধা তোমার সুন্দর অষ্টদয় রেখে চুমুক দাও, তারপর আমি চলে যাব। প্লিজ দৃষ্টি, এইটুকু করো। ছেলেটা নাছোড়বান্দা হয়ে উঠল। দৃষ্টি বিরক্ত হয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা বারবার সামনে চলে আসছে। দৃষ্টি বাধ্য হয়ে ধাক্কা দিল। ফলাফল হিসেবে ছেলেটার হাতের গ্লাসটা ফ্লোরে ঝনঝন শব্দ করে পড়ে গেল। দৃষ্টি থমকে গেল সামনে তাকিয়ে। মেঝেতে টকটকে লাল রঙের তরল পড়ে আছে, ঠিক রক্তের মতো লাল। ও ভয়ে ভয়ে ছেলেটার দিকে চাইল। যুবকের চোখে আগুন ঝরছে। প্রচণ্ড ভয়ে দৌড়ে বেরিয়ে আসলো বার থেকে। ছেলেটা ওর পিছু নিল। কিছুটা দূরত্ব রেখে দুজনে দৌড়ে চলেছে। একসময় বাড়ির বাইরে পা রাখল দুজন। দৃষ্টি দৌড়ে চলেছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। বুঝলো পেছনের ছেলেটার মধ্যে কিছু ঠিক নেই। লোকটা হয় উন্মাদ, নয়তো নেশাখোর আর বাজে ছেলে। রাস্তার মাঝামাঝি আসতেই একটা গাড়ি ওর সামনে এসে থামল। পালগোছে দৃষ্টির হাত ধরে গাড়িতে তুলে নিল। মেয়েটা হাঁপাচ্ছে। মাথা তুলে দেখল সামনে আলফা বসে আছে, পাশে কোহিনূরকে ধরে রেখেছে। দৃষ্টি এবার ফুপিয়ে উঠল।
ছেলেটা একটুও ভালো ছিল না। তুমি জানো ওর রেড ওয়াইনের গ্লাসে রক্ত ছিল। কোহিনূর চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করল। মেয়েটার মুখ মুছিয়ে দিয়ে বলল, ওটা ওয়াইন ছিল, তুমি ভুল দেখেছ। ছেলেটা মাতাল টাইপ। কেঁদো না, আমরা এসে গেছি না, কিছুই হবে না, শান্ত হয়ে বসো। দৃষ্টি কোহিনূরের কাঁধে মাথা রাখল। আলফা অবাক হয়ে বোনদের দেখছে। একটা কাজে গিয়েছিল, সেটা হয়নি। রাস্তায় কোহিনূরের সঙ্গে দেখা হলো। কোনো প্রশ্ন করার আগেই হুকুম পেল এখানে আসার জন্য। এখানে এসে এমনটা দেখবে আশা করেনি। আলফা বলে উঠল, তুমি জানতে দৃষ্টি বিপদে আছে? কোহিনূর মাথা নাড়িয়ে বলল, এমন কিছু না। দুজনেই এখন থেকে সন্ধ্যার পরে আর বাইরে আসবে না। সামনে একটা রেস্তোরাঁ আছে, ওখানে থামবে। বাড়িতে এভাবে যাওয়াটা ঠিক হবে না, সকলেই চিন্তা করবে। আলফা মাথা নাড়িয়ে কোহিনূরের বলা রেস্তোরাঁর সামনে গিয়ে গাড়ি থামালো। কোহিনূর থমথমে মুখ নিয়ে ওদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করল। সাইদ ওদের পেছনেই ছিল। কিছুক্ষণ পূর্বে একটা টেবিলে দুজন ব্যক্তিকে দেখে কিছুটা ভয়ে আছে। অজানা ভয়ে খাওয়ার চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। সামনে কি হতে চলেছে কে জানে। আমার হাসিতে পদ্ম ফোটে, কান্নায় ঝরে বৃষ্টি। এক মুহূর্তে করতে পারি শত সুখের সৃষ্টি। পাপের জন্য ধ্বংস আমি, মাসুমের জন্য সৃষ্টি। ছলাতে কলাতে ভোলাতে পারি মহামানবের কৃষ্টি। রেস্তোরাঁয় খাবারের সামনে বসে উদাসীন কণ্ঠে মিনমিন করে বাক্যগুলো উচ্চারণ করল কোহিনূর। মাথার মধ্যে বারবার ঘুরছে, পৃথিবীতে যত সব খারাপ কর্মকাণ্ডে শুধুমাত্র মেয়েদেরকেই কেন ব্যবহার করা হয়। যেখানে ধর্মে মেয়েদের এত সম্মান দেওয়া হয়েছে, কিছু বোকা নারীদের বোকামির জন্য অন্যদের ভুগতে হচ্ছে। নয়তো অরিত্রী শিক্ষিত হয়ে কিভাবে সারা জীবন অন্য একজনের দাসত্ব মেনে নিল। প্রতিবাদ করতে হবে এমনটা না, নিজের মতো স্বাধীনভাবে চুপচাপ কোথাও চলে যেতে পারত। কোহিনূরের ধ্যান ভাঙল দূরে একটা টেবিলের দিকে চেয়ে। সেখানে পাথর অন্য একটা মেয়ের সঙ্গে ডিনার করছে। কোহিনূর সেদিকে চেয়ে হাসল। মলিন মুখে বসে থাকা শান্তশিষ্ট সুদর্শন যুবকটা একান্তই ওর নিজের। কথাটা ভেবে হৃদয় আন্দোলিত হচ্ছে। কোহিনূরের সামনে দৃষ্টি আর আলফা মনোযোগের সহিত ডিনারে ব্যস্ত। সাইদ পারলে টেবিলের উপরে উঠে যায়, কিন্তু বেচারার অস্তিত্ব পৃথিবীতে কয়েকজন প্রাণী ছাড়া কেউই জানে না, বিধায় চুপচাপ আছে। কোহিনূর নিজের খাবার ওর সঙ্গে শেয়ার করছে। কিছু একটা ভেবে হুট করে কোহিনূর দাঁড়িয়ে পড়ল। গায়ে জড়িয়ে থাকা সাদা রঙের গাউনের সঙ্গে সাদা হিজাবটা অধরা ওকে দিয়েছিল। মায়ের পছন্দ বরাবরই সুন্দর। কোহিনূর পোশাকটা সামান্য ঠিকঠাক করে টানা পায়ে পাথরের টেবিলে গিয়ে বসল। হঠাৎ কোনো মেয়ের আগমনে পাথর হতবম্ব হয়ে পাশে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। অ্যালেক্স লয়েডের কন্যা এঞ্জেল লয়েড দেখতে মোটামুটি সুন্দরী, তবে নাকটা একটু মোটা টাইপের। মেয়েটা লাল টকটকে রঙের শর্ট ফতুয়া আর কালো রঙের প্যান্ট পরে এসেছে। লিপস্টিকের লাল রঙটা চোখে একটু বেশিই লাগছে। কোহিনূর একবার মেয়েটিকে দেখে খাবারের দিকে চাইল। সাদা রঙের কফির মগে মেয়েটার লিপস্টিকের ছাপ লেগে আছে। পাথরের সামনে কফি রাখা আছে, হয়তো এখনো চুমুক দিতে পারেনি। কোহিনূর হাসল। নির্জনতা কাটিয়ে মেয়েটা বিরক্তের সহিত জিজ্ঞাসা করল, আপনাকে ঠিক চিনতে পারলাম না, কে আপনি? পাথর কোহিনূরের দিকে চেয়ে আছে, যদিও মুখটা নেকাব দিয়ে আবৃত। কোহিনূর কিছু একটা ভেবে উত্তর দিল, বিরক্ত করার জন্য দুঃখিত ম্যাম। আপনারা বুঝি কাপল? চমৎকার মানিয়েছে দুজনকে। আপনাদের জন্য শুভকামনা। কোহিনূরের কথায় মেয়েটার মুখ থেকে মুহূর্তের মধ্যেই বিরক্তিভাব গায়েব হয়ে লজ্জা ভর করল। পাশে বসে থাকা সুদর্শন যুবকের সঙ্গে জড়িয়ে ওর প্রশংসা করাটা বেশ আনন্দ দিল হৃদয়ে। তবে অন্যজনের সেটা মোটেও পছন্দ হলো না। দাঁতে দাঁত চেপে বলল, একদমই না, জাস্ট ডিনারের জন্য ডেটে এসেছি। কোনো কিছুই ঠিকঠাক হয়নি, আমরা কাপল নই। কিন্তু আপনি এখানে কেন জানতে পারি? কোহিনূর পাথরের রাগের কারণ জানে, তবুও নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলল, আরে
কাপল হতে কি টাইম লাগে? এই সুইট আর কিউট মেয়েটাকে আপনি সঙ্গী হিসেবে পাবেন, এটা তো অত্যন্ত সুখের বিষয়। মিস অ্যাঞ্জেল লয়েড, আপনি কিন্তু ভীষণ কিউট। খুব সরি আপনাদেরকে বিরক্ত করার জন্য। আসলে আমি আপনার ড্যাডের কোম্পানিতে জব করতাম, সেখানেই আপনাকে দেখেছি। আজ হঠাৎ সামনে থেকে দেখতে পেয়ে আবেগপূর্ণ হয়ে গেছি। আবারও সরি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। কোহিনূরের কণ্ঠে মধুবর্ষণ হচ্ছে, সেই সঙ্গে পাথরের মেজাজ চরম খারাপ হচ্ছে। কোহিনূরকে চিনতেও একটু অসুবিধা হয়নি, কিন্তু মেয়েটার মতিগতি ঠিক বুঝতে পারছে না। জিজ্ঞাসা করতে পারলে শান্তি মিলত, কিন্তু এখানে তার সম্ভব না। অ্যাঞ্জেল লয়েড ব্যস্ত হলো কোহিনূরের কথা শুনে। দ্রুত কণ্ঠে বলল, এই না না, একদম বিরক্ত হইনি। তুমিও ভীষণ কিউট। বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমার কার্ড রাখো, যখনই প্রয়োজন হবে আমাকে ফোন করবে, ঠিক আছে? মেয়েটা ব্যাগ থেকে নিজের কার্ড বের করে কোহিনূরের দিকে এগিয়ে দিল। কার্ড পেয়ে কোহিনূর বিলম্ব করল না, লুফে নিয়ে ব্যস্ত হয়ে বলল, নিশ্চয়ই বলবো, তবে এখন যাই। আপনারা বরং ডিনার করুন প্লিজ। ওখানে আমার ভাই বোনেরা অপেক্ষা করছে, প্লিজ ডোন্ট মাইন্ড। কোহিনূর চুপচাপ উঠে আসলো। পাথর হতাশ হয়ে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করল। ভেবেছিল কোহিনূর বুঝি এই মেয়েটার থেকে ওকে বাঁচাতে এসেছে, কিন্তু তেমন কিছুই না। মেয়েটা নিজের স্বার্থের জন্যই এসেছিল। কাজ শেষ নিজের বরকে অন্য একটা মহিলার কাছে ফেলে রেখে হাঁটা দিল। পাথরের দোয়া করতে মন চাইল এমন বউ যেন কোনো শত্রুরও না হয়। পরক্ষণে আবার ভাবল এমন বউ যেন শুধুমাত্র পাথরেরই হয়। শত্রুদূর বন্ধুর জন্য প্রয়োজন নেই। নিজের ভাবনায় নিজেই হাসল, কিন্তু সামনে বসে থাকা রমণী তার উল্টো মানে খুঁজে নিল। ভাবল ওকে দেখেই বুঝি ইমরোজ খান পাথর লাজুক হেসে কুটি কুটি হচ্ছে। তাই নিজেও খানিকটা লজ্জা পেয়ে হাতটা একটু একটু করে পিলপিল করে টেবিলের উপর দিয়ে গড়িয়ে পাথরের হাতের উপরে রাখতে চাইল। পাথর আনমনা হয়ে আছে, সেদিকে ওর খেয়াল নেই। মেয়েটা নিজের আঙুলটা দিয়ে ওর আঙুলের উপরে ছোঁয়া দিতেই ঝটকা খেল। ফলে টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা ঝনঝন করে ফ্লোরে পড়ে গিয়ে চারিদিকে ছিটিয়ে গেল। পাথর চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। ওয়েটার এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, স্যার কোনো সমস্যা? পাথর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রথম সাক্ষাতে কিভাবে মেয়েটা অচেনা একটা পুরুষের হাতে হাত রাখার সাহস রাখতে পারে মাথায় আসছে না। এমন একটা মেয়ের সঙ্গে দাদু ওর দেখা করাতে পাঠিয়েছে ভেবেই শরীর জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে। এখানে স্বাভাবিক থাকতে হবে তাই বলল, কিছুই হয়নি, এদিকটা পরিষ্কার করো। আমি অন্য টেবিলে বসছি। মিস অ্যাঞ্জেল লয়েড, আপনি কি আরও কিছুক্ষণ বসবেন? ডিনার হয়নি। মেয়েটা ভয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে, থরথর করে কাঁপছে। সেটা দেখে পাথর ভ্রু কুঁচকে ফেলল। প্রশ্ন জাগ্রত হলো, মেয়েটা এত দুর্বল নাকি? অর্ধমানবের সঙ্গে সাধারণ কারো বিয়ের চিন্তা দাদু কেন করলেন? পাথরের ধ্যান ভাঙল মেয়েটার রিনরিনে কণ্ঠের আওয়াজ শুনে। সরি মিস্টার খান, আমার শরীর ঠিক নেই। অন্য একদিন ডিনারের জন্য আপনাকে নিমন্ত্রণ করব, কিন্তু আজ আর হবে না। প্লিজ কিছু মনে করবেন না, আমি আসছি। ঠিক আছে, কিন্তু আপনি কি একা যেতে পারবেন? আপনি চাইলে আমি যেতে পারি আপনাকে পৌঁছে দিতে। না না, আমার সঙ্গে ড্রাইভার আছে। আপনি ডিনার শেষ করুন, দেখা হবে, বাই। মেয়েটা কথা শেষ করেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। পাথর হাঁপ ছেড়ে বাঁচল। আশেপাশে তাকিয়ে দূরে কোহিনূরের দিকে চেয়ে প্রশান্তিতে চোখ জুড়িয়ে গেল। সব রাগ একদম শান্ত হয়ে গেল। ওয়েটারকে ওদের টেবিলে খাবারের অর্ডার দিয়ে নিজেও গিয়ে হুড়মুড় করে বসে গেল। দৃষ্টি আর আলফার সরু চোখে খানিকটা তাকিয়ে দুজনেই একসঙ্গে বলে উঠল, আরে মিস্টার খান, আপনি এখানে? পাথর কোনো উত্তর দিল না, বরং কোহিনূরের খাবারের প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে একখণ্ড কাবাব মুখে পুরে নিয়ে খেতে খেতে বলল, এই রেস্তোরাঁয় আমার প্রিয় খাবারের মধ্যে সবথেকে চমৎকার আইটেম হচ্ছে কাবাব। তোমাদের কেমন লাগলো রিভিউ দেবে প্লিজ।
দৃষ্টির চোখ চকমক করছে পাথরকে দেখে। লোকটাকে ইন্টারনেটে দেখেছিল প্রথমে, তারপর নিউজে দেখেছে। শহরের নামকরা রেস্টুরেন্টে কিছুদিন আগে ভয়ঙ্কর অগ্নিসংযোগ ঘটেছিল। একটা কক্ষে 2জন বাচ্চা আটকে ছিল। সকলে ভেবেছিল ওরা জীবিত নেই। পাথর সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের জীবন বাঁচিয়ে সকলের নজরে আসে, আর তখন থেকেই চেনাশোনা। প্রায় কিছু না কিছু করে লোকটা আলোচনায় এসেছে। দৃষ্টির ধ্যান ভাঙল আলফার কথা শুনে। এটা আপনার রেস্তোরাঁ, তাই না মিস্টার খান? পাথর খেতে খেতে মাথা নাড়িয়ে বলল, আমার বলতে পৃথিবীতে একান্ত নিজের 2জন মানুষ ছাড়া আপাতত আমার নিজের বলতে কোনো সম্পত্তি নেই। এসব আমার দাদুর সম্পত্তির অংশ। আমি শুধুমাত্র তার অনুগত কর্মচারী, বই কি কিছুই না। যাই হোক, এখানে আরেকজনের উপস্থিতি আশা করেছিলাম, কিন্তু তিনি কোথায়? শুনি সে এখন কোন মহান অপকর্মে লিপ্ত আছেন। পাথর শেষের কথাটা কোহিনূরের উদ্দেশ্য করেই ছুড়ে দিল। আলফার দৃষ্টি বুঝতে পারল না। কোহিনূরের গলায় খাবার আটকে গেল ওর কথা শুনে। সাঈদ কিচেনে গেছে পাথরের খাবারে ওষুধ মেশাতে। ধরা পড়লে বিপদ, তাই ব্যস্ত হয়ে বলল, মিস অ্যাঞ্জেল লয়েড কিন্তু চমৎকার মেয়ে। আমার মোটামুটি ভালো লেগেছে, অতটাও খারাপ না। আপনার কেমন লাগলো? পাথর এবার থমকে গেল। মুখ থেকে খাবার নামিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি সত্যি আমার বউ তো? কোহিনূর ভ্রু নাচিয়ে উত্তর দিল, সন্দেহ আছে? পাথর মাথা হেলিয়ে বলল, অনেক। দুজনের কথোপকথনে পাশের দুজনের চোখ বড় বড় হয়ে গেছে, সেটা ওদের খেয়াল নেই। হঠাৎ দৃষ্টি উত্তেজিত হয়ে বলল, আল্লাহ, আপনি সত্যি বলেছেন? কবে বিয়ে হলো? আমি তো কিছুই জানতে পারিনি। আমি ভীষণ খুশি। এক্ষুনি বাড়িতে ফোন করছি। এই উপলক্ষে আমরা কিন্তু চমৎকার একটা ইভেন্টের আয়োজন করতে পারি। আলফা ওকে ধমক দিয়ে বলল, থামবি? বিস্তারিত না জেনে লাফালাফি করাটা ঠিক না। আমরা বাসায় ফিরে নিরিবিলিতে শুনব, ঠিক আছে? কোহিনূর খুব একটা গুরুত্ব দিল না ওদের আলোচনার বিষয়ে। ও আর চোখে পাথরকে দেখছে। লোকটার চোখ হঠাৎই লাল বর্ণ হতে শুরু করেছে। হাতে শুধু একটা প্রহর বাকি আছে। এখানে আসার উদ্দেশ্য সফল বলা চলে। কিছুক্ষণের মধ্যেই ফিরতে হবে, নয়তো ঝামেলা আছে। কোহিনূর কথাটা ভেবেই পাথরের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, আপনি আমার কক্ষে অপেক্ষা করুন, আমি আসছি। পাথর কোনো উত্তর দিল না। ওর চোখ বন্ধ হয়ে আসছে। সম্পূর্ণ অচেতন হওয়ার আগেই বিদায় নিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই সাঈদ ফিরে এসে কোহিনূরের পাশে বসল। ঝামেলা শেষ। নূর, কিচেনে প্রচুর চিকেন আছে। অতিরিক্ত খাদ্য গ্রহণ অপচয়ের শামিল। তোমার জন্য পর্যাপ্ত খাবার অর্ডার করা হয়েছে, এতেই সন্তুষ্ট থাকো। সাঈদ মাথা নাড়িয়ে খেতে মনোযোগ দিল। কোহিনূর শান্ত মনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। একজনের সামনে যাওয়ার অদম্য ইচ্ছে ওকে তাড়া করে চলেছে। সেটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। বইয়ের পাতায় গভীর মনোযোগ দিয়ে ডুবে আছে অধরা। পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ উপন্যাস চোখের বালি। এই বাড়ির লাইব্রেরি কক্ষে দেশ বিদেশের নামকরা বেশ কিছু বই আছে। অধরা আপাতত নিজেকে ব্যস্ত রাখতে চাইছে। জুবাইর ল্যাপটপ সামনে নিয়ে সোফায় বসে আছে। কিছুতেই কাজে মনোযোগ আসছে না। বারবার বিছানার দিকে দৃষ্টি গিয়ে থমকে যাচ্ছে। বইয়ের মন পাওয়ার নানা রকম টিপস ইতিমধ্যে গুগলে কয়েকবার সার্চ করে দেখে নিয়েছে, কিন্তু কোনোটি মন মতো হচ্ছে না। ইচ্ছে করছে নিজের কপাল নিজে ফাটিয়ে আসতে। তবুও যদি বইয়ের নজরে আসা যায়। ঘরে শান্তি না থাকলে কাজে মনোযোগ আসে না। বিষয়টা পৃথিবীর সব বউদের জানানোর প্রচণ্ড ইচ্ছে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। সামনে বড়সড় একটা ইভেন্ট হতে চলেছে। সেখানে বক্তৃতা দেবার সময় কথাটাও উল্লেখ করবে বলে ঠিক করল। নানা রকম চিন্তা ভাবনার মধ্যে জুবায়ের আনমনে বলে উঠল, চোখের বালি না পড়ে শেক্সপিয়রের রোমিও জুলিয়েট পড়তে পারো, বেশ ভালো। দুটোই ট্র্যাজেডিতে ভরপুর মানছি,
তবে রবীন্দ্রনাথ সাহেব আমাদের মতো নিরীহ পুরুষের কথা না ভেবে আলগা চরিত্রের একটা পুরুষের কথা ভেবে পরকীয়াতে মাখামাখি বইটা লিখে ফেলেছেন। ওটা এখন পড়লে বরকে তোমার হুদাই সন্দেহ হবে। আমার মনে হয় বরের সঙ্গে ঝামেলা চলার সময় মেয়েদের ভালো কোনো হাদিস পড়া উচিত, যেমন স্বামী স্ত্রীর মহব্বত টাইপ কিছু লেখা আছে এমন বই। জুবাইরের এলোমেলো কথা শুনে অধরা তার ভ্রু কুঁচকে ফেলল। লোকটার মাথা সত্যিই গেছে। কথাটা ভেবে ও মনে মনে পৈশাচিক আনন্দ পেল। কে বলেছে চিৎকার চেঁচামেচি করলেই রাগ দেখানো যায়? একদম না। চুপচাপ থেকেও আনন্দ পাওয়া যায়। দুদিন ওকে পাত্তা দিচ্ছে না। জুহির কথা ভাবলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। অধরা পুনরায় বইয়ে মনোযোগ দিতে চাইল, কিন্তু হলো না। ভীষণ বিরক্ত লাগছে বিনোদিনীকে। বইটা প্রিয় ছিল জুবাইরের জন্য সবটা গেল। অধরা বই বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, আজে বাজে কথাবার্তা বলে আমার মনোযোগ নষ্ট না করলে আপনার চলছিল না? ঘরে বউ রেখে বাইরে উকিঝুঁকি কাটতে ভাল লাগে, আর লেখকরা সেটা লিখলেই সমস্যা, তাই না? জুবাইর চমকিত হয়ে উত্তর দিল, আল্লাহ, অবশেষে তোমার মুখটা খুলেছে, এতেই শুকরিয়া। ঝগড়া করো বউ, যত ইচ্ছে বকাবকি করো, কোনো সমস্যা নেই, শুধু বোবা হয়ে যেও না প্লিজ। জুবাইরের বলার ভঙ্গিতে অধরার ওষ্ঠে আপনা আপনি হাসি চলে আসলো। শব্দ করে হেসেও ফেলল। জুবাইরের কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝতে। দ্রুত ল্যাপটপ রেখে উঠে গিয়ে অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, তুমি রেগেছিলে না, তাই না? আমাকে মজা দেখাতে অভিনয় করেছ। অধরা মাথা নাড়িয়ে উত্তর দিল, এটা মাঝে মাঝে করতে হয়। গুগল থেকে বইয়ের মন পাওয়ার টিপস জেনেছেন, এটাও জানা উচিত ছিল। বরদের সবসময় ছাড় দিতে হয় না। ভয় পেয়ে গিয়েছিলাম। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, একদম বাজে ছিল। কখন আর এমন করো না প্লিজ। অধরা জুবাইরের চুলে টান দিয়ে বলল, আবারও করব। যতবার জুহি আসবে ততবার করব। জুবাইর কোনো উত্তর দিল না। অধরার মুখের দিকে চেয়ে মুগ্ধ হলো। আলগোছে ওর মুখটা নিজের হাতের তালুতে নিয়ে চুমু দিয়ে ফিসফিস করে বলল, কেউ আসবে না। তবে সুলতান জুবায়ের ফারুকীকে তার করা সামান্য অপরাধের তুলনায় বেআইনিভাবে অতিরিক্ত শাস্তি প্রদানের জন্য অধরা বাড়িকে কঠিন শাস্তির আওতায় আনা হলো। সেটার কি হবে? জুবায়েরের কথা শুনে অধরা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু হলো না। বিরক্ত হলো নিজের উপরে। যেমন ছিল তেমনটাই ভালো ছিল। এখন আফসোস হচ্ছে। লোকটা উল্টোপাল্টা বুদ্ধি করে প্রতিদিন ওকে বিরক্ত করবে। বিশাল আকৃতির রাজপ্রাসাদের ন্যায় বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। শরীরে শোভা পাচ্ছে মকমলের ঝলমলে পোশাক। সাইদ হন্তদন্ত হয়ে ভেতর থেকে বেরিয়ে এসে বলল, প্রহেলিকা অ্যালেক্স লয়েড হচ্ছেন গালিব আঙ্কেলের নিজের মা। দ্বিতীয় বিবাহের পরে উনি নিজের নাম পরিবর্তন করেছেন। ওনার একটা মেয়ে আছে, নাম লিয়া অ্যালেক্স লয়েড। মেয়েটার শহরের বাইরে পড়াশোনার জন্য আছে। তুমি ওর নাম করেই ভেতরে যাবে। আপাতত 2 দিন এখানে থাকার অনুমতি নিতে পারলেই কাহিনী খতম। পারবে না তুমি? কোহিনূর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জানা নেই এখানেও সব প্রশ্নের উত্তর আছে কিনা, তবুও শেষবারের মতো একটা চেষ্টা করতেই হবে। কোহিনূর প্রথমবার প্রহেলিকার মুখোমুখি হতে চলেছে, যার ইশারায় গালিব অন্য পন্থা অবলম্বন করে পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলেন। কিন্তু কেন এমনটা করলেন উনি? শুধুমাত্র কোহিনূর নাকি অন্য কারণ? ষাটোর্ধ্ব বয়সী মহিলার সামনে বসে আছে কোহিনূর। মহিলার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ঘন ঘন চন্দ্ররাঙা অধরখানি সুচালু করে নাক টানা হয়তো ভদ্রমহিলার মুদ্রাদোষের মধ্যে পড়ে। ওনার পরনে কটকটে পিঙ্ক কালারের টপ আর ব্রাউন কালারের স্কার্ট। গায়ের রং শ্যামবর্ণ, তবে সেটা ফাউন্ডেশনের নিচে চাপা পড়ে শহীদ হয়েছে। আপাতত সেটা না বলাই ভালো। 2 হাতের লম্বা নখগুলোতে নানা রকম ট্যাটু টাইপ নেল পলিশ, তবে চুলগুলো খুব একটা লম্বা না, কাঁধের উপর ছড়িয়ে আছে। নিজেকে স্মার্ট তৈরির যথাযথ প্রচেষ্টা চালানো হয়েছে।
কতটা সফল সেটা ওনার সঙ্গী ভালো বলতে পারবেন। তবে এসব অতিরিক্ত রংচং কোহিনূরের একদমই ভালো লাগেনি। এই বয়সী মহিলাদের ধর্মকর্ম আর নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, তা না উল্লুক হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোহিনূর কথাগুলো মনে মনে ভাবছিল। হঠাৎ সামনে থেকে উনি বলে উঠলেন, হাই, আমি প্রহেলিকা অ্যালেক্স লয়েড। তোমার জন্য ঠিক কি করতে পারি? কোহিনূর চমৎকার করে হেসে উত্তর দিল, হ্যালো ম্যাম, আমি পেশায় একজন বিউটিশিয়ান। বার্লিন শহরে আমার একটা বিউটি পার্লার আছে। সেখান থেকে আপনার কন্যার সঙ্গে আমার পরিচয়। উনি আমাকে এখানে পাঠিয়েছেন। ম্যাম বলেছিলেন ওনার সুন্দরী মমের জন্য আমাকে প্রয়োজন। শুনেছি আপনি একজন ঘরোয়া বিউটিশিয়ানের খোঁজ করছিলেন। আমি চমৎকার মেকআপ আর পোশাকের ডিজাইন করতে পারি। আপনি চাইলে আমার সার্টিফিকেট দেখতে পারেন। ম্যাম, আপনি কি দেখবেন? কোহিনূর কথাগুলো বলে মহিলার মুখের দিকে চাইল। ভুলভাল কিছু বলেছে কিনা বুঝতে পারছে না। কিছু একটা রিয়্যাক্ট বোঝা যাবে, তাই অপেক্ষা করছে। বিউটিশিয়ান সঙ্গে আবার ডিজাইনার, একের মধ্যে দুই। কোথা থেকে ডিগ্রি অর্জন করেছো? তোমার প্রতিষ্ঠানের নাম কি বলো? কোহিনূর ঢোক গিলল এমন প্রশ্ন শুনে। মহিলার বয়স অনেক, কিন্তু বুদ্ধিটা বেশ প্রখর। প্রথমে সেটা বুঝতে পারলে আরও সজাগ হতে পারত। ওর বাইরে থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি। এক প্রকার ঘরোয়াভাবে শিখেছিল। এখন সেটা ধোপে টিকবে কিনা সন্দেহ। তবে কোহিনূর কিছুতেই ধরা পড়তে চাইছে না। কিছু একটা বলা প্রয়োজন। তাই ফট করে বলে ফেলল, সেটা আমার সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবেন। মুখে বললে বিশ্বাস করবেন না। ম্যাম, আপনার বয়স কি 30-এর কাছাকাছি? আপনার কন্যার বয়সের থেকে আপনাকে অনেকটাই ছোট মনে হয়। আচ্ছা, উনি কি আপনার নিজের মেয়ে নয়? কোহিনূরের কথা শুনে ভদ্রমহিলা লজ্জা পেলেন, তবে সঠিক উত্তর দিল না। সৌন্দর্যের বর্ণনা কার না ভালো লাগে, তাই কিছু না ভেবেই বললেন, আমি কথা না কাজে বিশ্বাসী। কক্ষে চলো, দেখি তোমার পারদর্শিতা। যদি তোমার কাজ আমার পছন্দ হয় থাকতে পারো। সামনে বড় একটা ইভেন্টের আয়োজন করেছি আমার স্বামীর জন্মদিন উপলক্ষে। এই বাড়িতে একজন মহিলা আছেন, উনি আমার স্বামীর প্রথম স্ত্রী। আমি চাই ওর থেকে সুন্দর দেখাক আমাকে। পারবে তুমি? কোহিনূর বাঁকা হেসে চোখের পাপড়ি নাড়িয়ে বলল, এ আর এমন কি? আপনি চলুন, ইভেন্টের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সবটা আমার হাতে ছেড়ে দিন। প্রমিস, এমন সাজাবো আপনাকে দেখলে যে কোনো পুরুষের চোখে ঘোর লেগে যাবে। রেড ওয়াইন ব্ল্যাক হয়ে যাবে, নেশা ধরে যাবে সকলের চোখে। কোহিনূরের অতিরিক্ত বকবকানি হয়তো ওনার পছন্দ হলো না, তাই ভ্রুকুটি করে হাতের ইশারায় ওকে থামতে বললেন। আমাকে অনুসরণ করো, সিঁড়ির পাশের কক্ষে তুমি থাকবে। যখনই প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব। দ্বিতীয় ফ্লোরে যাবে না। সেখানে থাকা মহিলার মুখ দর্শন করো, সেটা আমি চাইছি না। আর এই ফ্লোরের দক্ষিণের কক্ষগুলো বন্ধ থাকে। ওদিকে দরকারি জিনিসপত্র আছে, যাওয়ার প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র আমার জন্য এসেছো, তাই সব চিন্তা ভাবনা আমাকে নিয়ে করবে, ঠিক আছে? ভদ্রমহিলা হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। অহমিকা ওনার কণ্ঠ থেকে ঝরে পড়ছে। কোহিনূর তাচ্ছিল্যপূর্ণ হাসল, মাথাটা নাড়িয়ে বলল, নিশ্চয়ই ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আমার বাবা অত্যন্ত ভালো মনের মানুষ। উনি খুশি হবেন আপনার উপরে। দোয়া করবেন সব সময়। একটা কথা মনে রাখবে, এখানে অতিরিক্ত কথা বলা আমার স্বামী মোটেও পছন্দ করেন না। রাত 10টার পরে নিজের কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাবে। তোমার কক্ষে টেলিভিশনের ব্যবস্থা করেছি, বোরিং লাগবে না। তাছাড়া তুমি সেই সময় আমার পোশাকের ডিজাইন নিয়েও ভাবতে পারবে। চিন্তা করবেন না ম্যাম, আমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রখর। আপনি যা বলছেন তাই হবে। কোহিনূর কথা বলতে বলতে ভদ্রমহিলার সঙ্গে ওনার কক্ষে গিয়ে হাজির হলো। বিশাল কক্ষের ভেতরে একদিকে ওয়াশরুম, অন্যদিকে মেকআপের। কক্ষে দামি দামি আসবাবপত্রে ছড়াছড়ি। বেশ শৌখিন মানুষ উনি।
কোহিনূর পূর্বেই জেনেছিল মহিলার এসবের প্রতি একটু আলাদা মমতা আছে, কিন্তু এতটা হবে সেটা ভাবতে পারেনি। কিছুটা অবাক হচ্ছে। মেকআপ রুমটাকে ওর বিশাল আকৃতির একটা দোকান মনে হচ্ছে। গাদাগাদি করে পোশাক, জুয়েলারি আর জুতা রাখা, তবে সবটা গুছিয়ে রাখা, কোথাও এলোমেলো নেই। কোহিনূর ঘুরে ঘুরে সবটা দেখে নিয়ে আনমনেই বলল, ম্যাম, এতগুলো কালেকশন করতে আপনার কতদিন লেগেছে? চমৎকার সব ডিজাইনার পোশাক, জুয়েলারি সেট। আপনি সত্যি অন্যরকম। কোহিনূরের কথায় ভদ্রমহিলা খুশি হলো কিনা বোঝা গেল না। মুখটা যেমন ছিল তেমনই আছে। নিজের জিনিসপত্র নিজেই কেমন ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। সেদিকে চেয়ে কোহিনূর পুনরায় বলল, ম্যাম, আমার পরীক্ষাটা কি শুরু করব? নিশ্চয়ই। প্রহেলিকা চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়সী ভঙ্গিতে পায়ের উপর পা রেখে বসল। ওনার দৃষ্টি এখন আয়নার দিকে। কোহিনূর ওনার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। সামান্য এগিয়ে এসে তুলিটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। সবটা ঠিকঠাক করে কতটা পারবে জানা নেই, তবে চেষ্টা করবে এই মহিলার মনে জায়গা তৈরি করে নিতে। সাইদ ড্রেসিং টেবিলের সাইডে দাঁড়িয়ে এতক্ষণ চুপচাপ প্রহেলিকাকে দেখছিল। ভদ্রমহিলার যে বয়স হয়েছে সেটা হয়তো ভুলে গেছে, তাই ও সিদ্ধান্ত নিল নিজ দায়িত্বে সেটা মনে করিয়ে দেবে। ধৈর্যের একটা সীমা আছে। কোহিনূর কাজ করছে আর ওকে ইশারা করছে বিরক্ত না করতে। ঘণ্টা খানিকটা পরে নির্জনতা কাটিয়ে কোহিনূর আচমকাই বলে উঠল, ম্যাম, চোখ খুলে দেখুন পছন্দসই হয়েছে কিনা। ভদ্রমহিলা পিটপিট করে চাইল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নারীকে দেখে বয়সের তারতম্য ভুলে গিয়ে যে কোনো যুবক প্রেমে পড়বে নিশ্চিত। ভদ্রমহিলার ছোট ছোট চুলের ভাঁজে নকল চুলের আগমন ঘটেছে। সেটা কোমর অবধি ছড়িয়ে আছে। অধরে শোভা পাচ্ছে গোলাপি রঙের লিপস্টিক। এত সুন্দর সাজিয়েছে দেখে উনি খুশি হয়ে কিছুটা উত্তেজিত হয়ে বললেন, চমৎকার তোমার কাজ, আমার পছন্দ হয়েছে। ইভেন্ট পর্যন্ত তুমি এখানেই থাকবে, অবশ্য পরেও থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কোহিনূর উত্তর দিল না, শুধুই হাসল। তুলিটা ঘুরাতে ঘুরাতে মিনমিনে কণ্ঠে কবি জীবনানন্দের লেখা কবিতার কয়েকটা লাইন উচ্চারণ করল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা। রেলিং ধরে দাঁড়িয়ে আছে কোহিনূর। কিছুক্ষণ পূর্বে ভদ্রমহিলার থেকে মুক্তি পেয়ে কিছুটা স্বস্তি লাগছে। সাইদ বরাবরের ন্যায় রেলিং ধরে হাঁটাহাঁটি করছে। বাগান থেকে অজানা ফুলের সুগন্ধ ভেসে আসছে। এই বাড়ির লোকজনকে নিয়ে ভাবতে হচ্ছে। অ্যালেক্স লয়েডের একটা পারফিউমের কোম্পানি আছে, বেশ টাকা পয়সার মালিক বলা চলে। শহরের ধনীদের মধ্যে একজন। কিছু একটা ভেবে কোহিনূর আনমনেই বলে উঠল, সাইদ, পূর্বে খান গ্রুপের মালিক কে ছিল কিছু কি জানো? অর্ধমানবেরা তো আর ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে কোম্পানি খুলে প্রচুর টাকার মালিক হয়নি। ওদের সম্পদের উৎস কি? ওদের কাছে শক্তি আছে নূর। বড় কোনো ব্যবসায়ীকে গুম করে সবটা নিজেদের করে নিতে সময় লাগে না। তাছাড়া ওদের সঙ্গে ওদের পয়সাও অদৃশ্য ছিল। যখন ফিরেছে সবটা নিয়েই ফিরেছে। ওদের চিন্তা ছেড়ে তুমি ওই পাগল মহিলাকে নিয়ে ভাবো। বয়সের সঙ্গে মানিয়ে নিজের পোশাক পরিচ্ছদ না পরে বাচ্চাদের ন্যায় পোশাক কিভাবে পরতে পারে সে? কোনো চয়েস নেই। অদ্ভুত মহিলা। আমার মনে হয় উনি পাগল। আমি জাদু করে ওর পোশাক আর মেকআপে আগুন লাগিয়ে দেব। তুমি শুধু একবার অনুমতি দাও। সাইদের এলোমেলো কথা শুনে কোহিনূর বিরক্ত হলো। ছেলেটার মাথা ভর্তি আজগুবি চিন্তাধারা। এখানে সখ্যতা করতে আসা হয়নি সেটা কে বোঝাবে? তাই বিরক্ত হয়ে বলল, ভুলভাল কিছুই করবে না তুমি। কিছু অঘটন ঘটালে ওর সঙ্গে তোমার বিয়েটা আমি নিজ দায়িত্বে করিয়ে দেব। তখন সারা জীবন ওকে নিয়ে গবেষণা করে কাটিয়ে দিতে হবে। স্ত্রী হিসেবে সে খারাপ না, চমৎকার একজন মানুষ। স্বামীকে খুশি রাখতে বাহারি সাজে নিজেকে সাজিয়ে তুলতে পছন্দ করে। খারাপ কিছু দেখি না, বরং তোমার জন্য ভালো হবে।
বউয়ের চমৎকার চমৎকার লুক দেখে ক্ষণে ক্ষণে অজ্ঞান হবে। কোহিনূরের কথা শুনে সাইদ চমকে উঠে বলল, ইন্না নিল্লা, এসব কি বলছো তুমি? ওই মহিলার সঙ্গে আমি কেমনে কি? মাথা গেছে তোমার? আমি যাচ্ছি এখন। ওদিকে একজন ঘুমের মধ্যেই আমাকে আচ্ছা করে গালিগালাজ করছে, এদিকে তুমি আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছো। তোমাদের দুজনের খপ্পরে পড়ে আমি পাগল হয়ে যাচ্ছি। সাইদের চোখ ছলছল করছে। পাথরের খাবারে ওষুধ মেশানোর পরে ভয়ে ছিল সেটা সত্য হয়েছে। পাথর বুঝে গেছে ওষুধ সাইদ মিশিয়েছে। তার চেয়ে বড় কথা, লোকটা শুধুমাত্র নিজের শরীর মুভ করতে পারছে না, তাছাড়া ওর মস্তিষ্ক কাজ করছে। নির্দিষ্ট সময় পরে চোখ খুলতে পারবে। সাইদ মন খারাপ করে রেলিং থেকে নিচের দিকে লাফিয়ে পড়ল। কোহিনূর সেদিকে চেয়ে হাসল। এখনও অনেক কাজ বাকি আছে ভেবে চুপচাপ বেরিয়ে আসলো কক্ষ থেকে। দক্ষিণ দিকে যাওয়া নিষেধ ছিল ভেবে এগিয়ে গেল সেদিকে। চারিদিকে পিনপতর নীরবতা বিরাজ করছে। সামান্য পিন পড়লেও শব্দ হবে। লনের আলো জানালা দিয়ে সামান্য পরিসরে ভেতরে প্রবেশ করছে। তাতে আবছা অন্ধকার লাগছে পুরোপুরি না। কক্ষের দেয়ালের সঙ্গে ম্যাচ করে দরজা তৈরি করা, ফলে খুব সহজে পার্থক্য বোঝা যায় না। দরজা চিনতে প্রথমবার সকলেই ভুল করবে নিশ্চিত। কোহিনূর একটা কক্ষের সামনে গিয়ে দেয়ালের সঙ্গে লাগানো হাতলটা আলগোছে তুলে নিয়ে দরজা খুলে ফেলল। সামান্য উকিঝুঁকি দিয়ে বুঝল ভেতরে কিছুই নেই। শুধুমাত্র ফ্লোর আসবাবপত্রের নিশানা পর্যন্ত নেই। কোহিনূর ভ্রুকুচকে পুনরায় অন্য দরজার সামনে গিয়ে উকি দিল। এখানেও আসবাবপত্র নেই, তবে ফ্লোর জুড়ে নকশা করা আলপনার মাঝে পিটপিট করে একটা মোমবাতি জ্বলছে। কক্ষের মাঝামাঝি বরাবর ওয়ালের কাছে সামান্য লাল রঙের মাথার খুলি আর একটা পাত্রে লাল বর্ণের তরল। কোহিনূর চোখ বন্ধ করে বুঝে নিল এখানে কালো জাদুর জন্য ব্যবহার করা হয়। ও আর অপেক্ষা করল না, বেরিয়ে আসলো পাশের কক্ষ চেক করার জন্য। কোহিনূর দরজার হাতলে হাত রাখতেই আচমকা একটা হাত ওর হাতের উপরে ছুঁয়ে গেল। দমকা গরম বাতাস এসে লাগলো ওর শরীরে। কোহিনূর পেছনে ফিরতে চাইল, কিন্তু পারল না। ওর কানের কাছে ফিসফিস করে উচ্চারিত হলো, অর্ধমানবী রাজকন্যা, অবশেষে আপনার পদধূলি আমার বক্ষস্থলে পড়তেই হলো। আমার হৃদয় রাজ্যের রানী, স্বাগতম আপনাকে। উদাসীন চিত্তে বাগানের দোলনাতে বসে আছে দৃষ্টি। রাতে সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই ভুলতে পারছে না। ছেলেটার এমন অদ্ভুত ব্যবহারের কারণ মাথায় আসছে না। যদি লোকটা পাগল হয় তবে পাগলামি করার জন্য ওখানে আরও মেয়েরা ছিল। এমনকি শহরের নামকরা নাচিয়ে মেয়েরা এসেছিল, সেখানে যেতে পারত। সেসব কিছুই করেনি। দৃষ্টির ধ্যান ভাঙল জুবায়েরের কণ্ঠ শুনে। আমার আম্মার কি মন খারাপ? যদি মন খারাপ হয় তবে আমি ভালো করে দিতে পারি। চমৎকার আইডিয়া আছে আমার কাছে। দৃষ্টি চমকে উঠে পেছনে ফিরে নিজেকে সামলে নিয়ে মলিন হাসল। ততক্ষণে জুবায়ের দোলনার রশি ধরে দোল দিতে শুরু করেছে। দৃষ্টি উত্তর দিল, আমি তো ঠিকঠাক, এখন তোমার কথা বলো। হঠাৎ অফিস ছেড়ে বাড়িতে কি তোমাদের? জুবায়ের পেছন থেকে এবার সামনে আসলো। দৃষ্টির হাতটা ধরে পাশে বসতে বসতে উত্তর দিল, এখন থেকে অফিস বাদ। সারাদিন বাচ্চাদের সময় দেব আর অধরা বাড়িকে হুকুম করব। কেমন হবে বলো তো? জুবায়েরের কথা শুনে দৃষ্টি শব্দ করে হেসে উঠে বলল, যখন রেগে যাবে তখন কি হবে, মানিয়ে নেব। এটাই তো করে এসেছি আজীবন, তাই না আম্মা? তুমি পারোও বটে। আচ্ছা চাচ্চু, তুমি রেড ওয়াইন খেয়েছো, যেটা দেখতে একদম রক্তের মতো লাল? চাচ্চু, ওয়াইন ফ্লোরে পড়লে কি ওটা জমাটবদ্ধ হয়? জুবায়ের ওর কথা বুঝতে পারল না, তাই স্থির নেত্রে বলল, ওয়াইন নিয়ে গবেষণা বন্ধ করো দৃষ্টি। তুমি জানো সেসব বাচ্চাদের জন্য ভালো না। তাছাড়া রেড ওয়াইন ওটা জমাট বাঁধে না। ওসব ছেড়ে নিজের কক্ষে গিয়ে ঘুমিয়ে যাও। রাত হয়েছে, বাইরে থাকাটা উচিত হবে না। আমি যাচ্ছি, তোমার আম্মু অপেক্ষা করছে।
তুমি সঙ্গে যাবে? দৃষ্টি মাথা নাড়িয়ে বলল, না, তুমি যাও। আমি আরও কিছুক্ষণ থাকবো। গার্ড আছে, ভয়ের কিছু নেই। জুবাইর কিছু একটা ভেবে চলে আসলো। দৃষ্টি সেখানেই বসে আছে। আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে লাইটের আলোতে চাঁদের সৌন্দর্য উপভোগ করার উপায় নেই। বেলকনি থেকে বাগানে ফোটা সাদা রঙের ফুলগুলোকে ভীষণ টেনেছিল, তাই এসেছে। কিন্তু এখন আর ভালো লাগছে না, আলসেমি লাগছে উঠে যেতে। দৃষ্টি দোলনায় পা তুলে বসে কিছুটা হেলান দিয়ে চোখ বন্ধ করল। পেছনের দিকে সারিবদ্ধ গার্ডেরা রাতভর এখানে পাহারা দেবে। তাছাড়া কোনো অবস্থাতে এই বাড়ির আলো নেভানো হয় না। এটার সঙ্গেও ছোট থেকেই পরিচিত। সুলতান হাউস পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন কখনোই হয় না। এর পেছনের কারণটা আজও রহস্য। দৃষ্টি আনমনে ভাবছিল, হঠাৎ পায়ে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে শিউরে উঠল। ও আর অপেক্ষা করল না, ঝটপট সোজা হয়ে চোখ খুলে চমকে উঠল। ওর পায়ের কাছে বসে আছে গতকাল রাতে সেই যুবক, যার ওষ্ঠে রহস্যময় হাসি ঝুলে আছে। দৃষ্টি ভয়ে কুঁকড়ে গিয়ে দোলনা থেকে নেমে পড়তে চাইল, কিন্তু পারল না। ছেলেটা খপ করে ওর পা ধরে আটকে দিয়ে চমৎকার হেসে বলল, ভয় পাচ্ছ কেন দৃষ্টি? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, নাকি মেরেছি তোমাকে? দৃষ্টি ছেলেটার চোখের দিকে চেয়ে ঘুরে চলে গেল। মাথা নাড়িয়ে উত্তর দিল, না। কিন্তু কে আপনি? তোমার হৃদয়ের মধ্যে বসবাস করা আপনার কেউ একজন। তুমি খোঁজ করছো না, তাই আমার অস্তিত্ব অনুভব করতেও পারছো না। চোখ বন্ধ করে আমাকে অনুভব করো, আমি তোমাকে সাহায্য করব। কাছে এসো। দৃষ্টি মন্ত্রমুগ্ধের ন্যায় ঝুঁকে গেল অচেনা যুবকের দিকে। ঠিক তখনই সেখানে আলফা গিয়ে হাজির হলো। মুহূর্তের মধ্যে দৃষ্টির ঘোর কেটে গেল। ও হুড়মুড় করে উঠে গিয়ে দুই হাতে আলফার কোমর জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওই ছেলেটা এসেছিল এখানে, তুমি দেখেছো ওকে? ও আমার দিকে নজর রাখছে। ওর দৃষ্টিতে আমি হিংস্রতা দেখেছি। মেরে ফেলবে আমাকে, খুব ভয় করছে। আলফা ওর কান্না শুনে বিরক্ত হলো। কতবার করে বুঝিয়েছে এখানে কেউ নেই, তবুও মেয়েটা সেই পুরাতন কথা ধরে বসে আছে। আলফা নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে ওর মাথায় হাত রেখে বলল, এখানে কেউ নেই, চারপাশে এত লোকজন, তাছাড়া আলোও আছে। বাইরের কেউ আসলে দেখতে পেতাম না। এটা তোর অবচেতন মনের কল্পনা মাত্র, ঠিক আছে? দৃষ্টি মাথা নাড়িয়ে ওর সঙ্গে বাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে একজোড়া চক্ষু অগ্নিদৃষ্টিতে সেটা পর্যবেক্ষণ করে অদৃশ্য হয়ে গেল। সেই সঙ্গে অজানা রয়ে গেল তার পরিচয়। কে এই চক্ষুর অধিকারী, তার উদ্দেশ্য কি? সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে। ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরও দূরে। যুবকের সাথে তুমি যেও নাকো আর। গভীর রজনীর নির্জন বন্ধ কক্ষে পুরুষালী ভারী কণ্ঠে উচ্চারিত হচ্ছে জীবনানন্দের অমর রচনার কয়েকটি চরণ, একবার না বারবার। বাংলাদেশ থেকে দূরে সুদূর জার্মানিতে বসে একজন বাঙালি কবির কবিতা ভালোবেসে কেউ এভাবে আকুল হয়ে আবৃত্তি করতে পারে, বিশ্বাসই হচ্ছে না কোহিনূরের। কিছুক্ষণ পূর্বেকার কথা ভাবল, কেউ তো ছিল যে ওর কানে ফিসফিস করে কথা বলে গেল। কোহিনূর পেছনে ফিরে আর কাউকে পেল না। তারপর নিজের গতিবিধি পরিবর্তন করে যখন ছাদে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, ঠিক তখনই পাশের কক্ষ থেকে কণ্ঠটা ভেসে আসলো। কর্ণগোচর হতেই কোহিনূর সাবধানে দরজার সামনে গিয়ে উকি দিতে চাইল। কিঞ্চিত ফাঁক দিয়ে দেখল একজন যুবক বেলকনিতে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো ঠিকরে পড়েছে সেখানে। যুবকের কণ্ঠে জাদু আছে, কেমন মাদকতায় ভরপুর, নেশা চড়ে যাওয়ার উপক্রম। যুবকের হৃদয় নিংড়ানো অকুল অনুরোধ সেই অবাধ্য প্রিয়তমার জন্য। কোহিনূর কানে হাত লাগিয়ে ফেলল। অন্য পুরুষের প্রতি মুগ্ধতাও শোভা পাচ্ছে না, নাকি কেউ ইচ্ছেকৃতভাবে ওকে বশ করতে চাইছে।
কোহিনূর নিজেকে সামলে নিল। ভাবল চলে যাবে, তাই দরজা থেকে সরে আসতে চাইল। তখনই হঠাৎ আবৃত্তি বন্ধ হয়ে গেল। নির্জনতা ছেয়ে গেল চারিদিকে। ভেতর থেকে গম্ভীর আওয়াজে গম গম করে পুরুষালী কণ্ঠে বলে উঠল, ভেতরে এসো। পালাচ্ছ কেন মেয়ে? পালিয়ে যাওয়াই বুঝি তোমার স্বভাব? কোহিনূর থমকে গেল। কত শত অদৃশ্য শক্তির সামনে নিজেকে প্রস্তুত রেখেছে, আর আজ কেমন সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। কোথাও একটা ছন্দপতন ঘটেছে। কোহিনূর চাইছে না এই যুবকের সামনে যেতে, কিন্তু কিছুই করার নেই। চুপচাপ সামনে এগিয়ে গিয়ে উত্তর করল, দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। চমৎকার আবৃত্তি শুনে থমকে গেছি। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোহিনূরের কৌতূহলী প্রশ্ন শুনে যুবকের হেলদোল হলো না। যেভাবে ছিল সেভাবেই আছে। গায়ে সাদা রঙের টি শার্ট আর কালো প্যান্ট। লম্বা চুলগুলো চিকন রাবার দিয়ে ঝুঁটি করে বাঁধা। সনাতন ধর্মের ধর্মনিষ্ঠ পুরুষেরা ঠিক যেভাবে টিকি রাখে তেমন হতো যদি চারদিকে চুল না থাকত। ফর্সা হাত দুটো লোহার সঙ্গে আবদ্ধ। কোহিনূর ঢোক গিলে পুনরায় কিছু বলতে সামনে এগিয়ে আসলো। তার পূর্বেই লোকটা বলল, একজন বাইরের সুদর্শন পুরুষের দিকে নজর দিয়ে অপরাধ করেছ। জ্ঞান নেই তোমার? কেন এসেছো এখানে? মিথ্যে বলার চেষ্টা করবে না। কোহিনূর হতভম্ব হলো যুবকের কথা শুনে। হুট করে মেজাজ চরম খারাপ হচ্ছে। একটু দেখেছে বলে কি আসক্ত হয়ে পড়েছে? কোহিনূরের চরিত্রে দাগ লাগাতে চাইছে। ও কি জানে না ফালতু রূপের মোহে কোহিনূর জীবনেও পড়বে না। নেহায়েত আবৃত্তি ভালো লেগেছে তাই। কোহিনূর ফুলে ফেপে উঠল। দাঁত কিরমির করে উত্তর দিল, যথেষ্ট জ্ঞান আছে আমার। আপনার বোধহয় নিজের রূপের প্রতি বড্ড অহমিকা। কিন্তু আফসোস, আমি এমন সস্তা মোহে পড়ি না। কবিতার প্রতি চরণে বিশেষ কিছু ছিল, ওটাই মনোযোগ কেড়েছে আমার। আমি প্রহেলিকা অ্যালেক্স লয়েডের অনুগত ভৃত্য, তাই এখানে কোনো ঝামেলা চাইছি না। কোহিনূর উত্তরের আশায় বেশ কিছু কথা শুনিয়ে দিল। অহেতুক বাচ্চাদের মতো ঝগড়া করছে, কিন্তু এছাড়া কিছুই করার নেই। নিজেকে গোপন রাখতে সাধারণভাবে সবটা মানতে হবে। কোহিনূরের ধ্যান ভাঙল ছেলেটার উত্তর শুনে। আমার রূপে সত্যিই জাদু আছে। এক নজরে যে কোনো নারী ঘায়েল হবে, এটা নতুন কিছু না। তুমি যতই নিজেকে শক্ত আবরণে আবদ্ধ করে রাখো, তবুও আমার মোহে পড়তে তুমি বাধ্য। খুব বাজেভাবে ফেঁসে যাবে আমার প্রেমে, আমি ওভার শিওর। খুব তাড়াতাড়ি তুমি কঠিন চিত্তে আমার প্রেমে পাগল হয়ে বনবাসী হতে চাইবে। আমি প্রেমিক পুরুষের ন্যায় প্রেয়সী ভেবে তোমাকে নিজের বক্ষস্থলে আগলে নিতেই পারি, তবে নেব না। তুমি বড্ড নিষ্ঠুর। কারো হৃদয়ের দহন তোমার মনে দাগ কাটে না। লোকটার এলোমেলো কথা শুনে কোহিনূর হেসে ফেলল। দ্রুত গতিতে এলোমেলো হেঁটে গিয়ে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু পারল না। ছেলেটার শরীর নেই, আছে ছায়া। কোহিনূর চোখ বন্ধ করে দাঁত দিয়ে ওষ্ঠদ্বয় চেপে ধরল। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অদৃশ্য স্পর্শ কপালে অনুভব হতেই পিটপিট করে চোখ মেলে চাইল। পাথর দাঁড়িয়ে আছে সামনে। ছেলেটার মুখটা মলিন হয়ে আছে। জীবনে প্রথমবার কোহিনূরের মনে হলো বড্ড ভুল হয়ে গেছে। নিজের বুদ্ধি সঠিকভাবে কাজ করছে না। পাথর ফিসফিস করে বলল, সরি, আমি লুকোচুরি করতে চাইনি। তাছাড়া আমি জানতাম তুমি আমাকে চিনে ফেলবে, তাই একটু মজা করেছি। কিন্তু মোটেই আমি প্রেয়সীর জাদুকরী নেত্রজলে ভেসে যেতে চাই না নূর। এভাবে কান্নাকাটি করে আমাকে ঘায়েল করতে পারো না। কোহিনূর উত্তর দিল না। প্রশ্ন করল, কেন এসেছেন এখানে? আর কেমন লোক এটা? প্রথমে চিনতেই পারিনি। ধোঁকা দিচ্ছেন আমাকে। জানেন এখানে কতটা বিপদ আছে? পাথর পা ভাঁজ করে হাত দুটো বুকের সঙ্গে বেঁধে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পত্নীর মুখের দিকে একদৃষ্টিতে চেয়ে ধীর কণ্ঠে বলল, শরীরের নিয়ন্ত্রণ করতে পারলেও আমি কিন্তু আত্মার নিয়ন্ত্রণ করতে পারি না।
তুমি এত কিছু জানতে এটা জানো না যে অর্ধমানবদের শরীর অচেতন হলেও তাদের আত্মা অচেতন হয় না। কিছুই করার নেই, আমি তোমার সঙ্গেই থাকছি। আফসোস আমার শরীর নেই দেখে তুমি আমাকে জড়িয়ে ধরতে এসেছিলে, যেটা পূর্বে কখনো করনি। কোহিনূর অসহায় চোখে ওর দিকে চেয়ে থাকল। লোকটার জন্য কতটা সময় অপচয় হলো সেদিকে খেয়াল নেই। ওর মনে কতটা প্রেম জমে আছে আল্লাহ মালিক জানেন। কোহিনূর সিদ্ধান্ত নিল এর শেষও দেখে ছাড়বে। এত প্রেম কোথা থেকে আসে? বেকুব জামাই জুটেছে কপালে। চারিদিকে ঝামেলার মধ্যেও তার হৃদয়ে ভালোবাসার ঘূর্ণিঝড় হয়। অনাবৃষ্টির খরা লেগেই থাকে। বকাবকি করে লাভ নেই নূর, সত্যিটা ধামাচাপা দিয়ে আটকানোর চেষ্টা করবে না। যাই হোক, সাইদ কোথায়? ওই ফাজিল আমাকে ওষুধ দিয়েছে, ওর সঙ্গে একটা বোঝাপড়া আছে আমার। তোমার মালকিন প্রহেলিকা অ্যালেক্স লয়েডের কিন্তু ঘুম ভেঙে গেছে। উনি নিশীতে জঙ্গলে গিয়ে কিছু একটা করেন, জানো সেটা? মহিলার বোকামি দেখে আমি হতাশ। আল্লাহ, নিজের ভালো পাগলেও বোঝে। কোহিনূর ভ্রু কুঁচকে ফেলল পাথরের কথা শুনে। এখানে এসে ছেলেটার ফাঁদে পড়ে সবটা এলোমেলো হয়ে গেছে। তাছাড়া এখনো পর্যন্ত অ্যালেক্স লয়েডের মুখ দর্শন করাও হয়নি। কোথায় আছে কে জানে। রাত ৩:০২। কোহিনূর চঞ্চল হয়ে উঠল। বেলকনি থেকে বেরিয়ে আসতে দ্রুত পা চালালো। পাথর ওর পেছনেই আছে। ওরা সাবধানে সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে পড়ল। উপর থেকে খটখট আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই প্রহেলিকা অ্যালেক্স লয়েড বেরিয়ে আসলেন, হাতে কিসের একটা ডালা রাখা। শরীর প্রায় অর্ধনগ্ন, দৃষ্টিকটু স্থান ছাড়া কাপড়ে ছিটে ফোটা নেই। তবে ওনার চেহারা পূর্বের থেকে বেশ সুন্দর লাগছে। বয়স বছর 10 কমে গেছে। মহিলার মধ্যে রহস্যের ছড়াছড়ি। ভদ্রমহিলা চুপচাপ সদর দরজা খুলে বেরিয়ে পড়ল। কোহিনূর পা মেলালো ওনার সঙ্গে। সদর দরজা পেরিয়ে ওরা পেছনের গেট দিয়ে জঙ্গলের রাস্তায় গিয়ে উঠল। এই অঞ্চলে বাগানের পরিমাণ বেশি, ঘরবাড়ি বেশ দূরে দূরে। প্রতিবেশীদের বাসা খানিকটা দূরে, তবে এটা সুলতান ভিলার মতো না। জঙ্গলের গভীরতা মোটামুটি বোঝা যায়, কারণ ওপাশে একটা রেস্টুরেন্ট আছে। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই চারপাশ থেকে কয়েকজন মেয়ে এসে প্রহেলিকার পাশাপাশি হাঁটতে শুরু করলো। ওরা খানিকটা এগিয়ে গিয়ে একটা গাছের নিচে গিয়ে চুপচাপ হাত জোড় করে বসল। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন মুখোশ পরা লোক এসে দুটো ড্রাম দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। একটা মেয়ে উঠে গিয়ে মগ ভর্তি তরল জাতীয় কিছু তুলে এনে প্রহেলিকার মাথায় ঢেলে দিল। এভাবে চলতে থাকলো নিয়ম। মোমবাতির নিভু নিভু আলোতে ভদ্রমহিলার মুখটা রঙিন লাগছে। পাথর এতক্ষণ চুপচাপ ছিল, তবে এখন আর পারল না। ফিসফিস করে বলল, দেখেছ কি পাগলামি করছে নিজের রূপ ধরে রাখার জন্য। এসব ফালতু কাজকর্ম করে কিসের লাভ? বয়স থাকতে সঙ্গীকে একটুও পাত্তা না দিয়ে বুড়ো বয়সে রং তামাশা করে মনকে বুঝ দিয়ে কি হবে? যা চলে গেছে সে কি আর ফিরে আসবে? কোহিনূর কথায় কোনো পাত্তা দিল না। লোকটা উল্টাপাল্টা বকছে। কোহিনূর আগেই জানত প্রহেলিকা অ্যালেক্স লয়েড কালো জাদু করে। নিজেকে অনন্যা সুন্দরী করে তুলতে এসব করছে, এটা খুব সাধারণ বিষয়। কিন্তু এর বাইরেও কিছু আছে। ছোটবেলা সম্পর্কে কোহিনূরের সব কিছু মনে নেই। কিছু অংশ অজানা, কোনো কারণে হয়তো ভুলে গেছে। গালিবার প্রহেলিকা এটা ভালো বলতে পারবে। আমার ড্যাড আর মম এখানে আছে বলেছিলেন না আপনি? কোথায় তারা? পাথর হাসল। ওরা সত্যিই তোমার বাবা মা? মানে তোমার মনে আছে ছোট থেকেই তুমি ওদের কাছে আছো? সুলতানা কোহিনূর ফারুকীর জন্ম 2 বার হয়েছে। অদ্ভুত না? পুনর্জন্মে বিশ্বাস আছে নাকি তোমার? কোহিনূর থমকে গেল পাথরের প্রশ্ন শুনে। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এতদিন যা ভেবেছিল এখন নতুন করে ভাবতে হচ্ছে। এলোমেলো লাগছে। গভীর রহস্যে তলিয়ে যাচ্ছে। এর থেকে উদ্ধার হতে এই মহিলার সাহায্য লাগবে। কোহিনূর মিনমিনে কণ্ঠে বলল, আমার কিছু মনে পড়ছে না কেন? আমি ড্যাডের কাছে কবে এসেছিলাম জানি না।
তাছাড়া গত পূর্ণিমাতে আমি একটা মেয়েকে দেখেছি, বাচ্চাকে পাশে নিয়ে ছটফট করছিল। আমার মনে হলো ওটা আমি ছিলাম। তাছাড়া পূর্বেকার সবটা সেদিন রাতেই মনে পড়েছে। সুলতান হাউসের শেষের দিন অর্ধমানবদের সঙ্গে কি আমিও কাল ঘুমে ঘুমিয়ে গিয়েছিলাম, নাকি আমার মৃত্যু হয়েছিল? মৃত্যুর পরেও ফিরে আসা কিভাবে সম্ভব? আমার কিছুটা সন্দেহ হলো, তাই জিজ্ঞেস করলাম। গালিব নামটা আমার অনেক চেনা চেনা লাগে, জানো তুমি? আচ্ছা নূর, তোমার মেজ ফুপার নামটা কি ছিল জানো? ভদ্রলোকের চেহারা কখনো দেখেছো তুমি? কোহিনূর আনমনেই ভাবতে শুরু করলো। সবটা কেমন গোলমেলে লাগছে। কাকে ভালো বলবে কাকে খারাপ বলবে বুঝে উঠতে পারছে না। কথায় বলে শস্যের মধ্যেই ভূত থাকে। নিশি মানেই পৃথিবী জুড়ে অদৃশ্য শক্তির অগাধ বিচরণ শুরু। অদৃশ্য শক্তিগুলো মানুষের আশেপাশে ঘুরে বেড়ায়, শয়তানের কাজকর্ম শুরু হয়ে যায়। বিশাল একটা বৃক্ষের ডালে ঝুলন্ত অবস্থায় দুলছে অরিত্রী। ওষ্ঠে বাঁকা হাসি, তবে চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। হাতের কবজিতে সূক্ষ্ম খঞ্জরের রেখা, সেখান থেকে কালো রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। একজন লোক অরিত্রীর পায়ের কাছে মাটিতে বসে আছেন। ভদ্রলোকের পোশাক আলখাল্লা টাইপ, শরীরের গঠন বেশ লম্বা, তবে তুলনামূলক চিকন। কালো রঙের জটলা দাড়ি পায়ের কাছে ঝুলছে, গায়ের রং ফর্সা। লোকটা চোখ বন্ধ অবস্থায় অনবরত মন্ত্র পড়ছেন। ওনার সামনে একটা খেলনা ডল রাখা আছে, চাঁদের আবছা আলোতে কিছুটা বোঝা যাচ্ছে। দূরের একটা গাছের ডালে কালো রঙের একটা পাখি ঝিম ধরে বসে আছে। নির্জনতা কাটিয়ে লোকটা বিড়বিড় করে বলল, স্বাগতম, তোমার যাত্রা সফল হোক, ক্ষমতাবতী হয়ে ওঠো। সঙ্গে সঞ্চয় দমকা হাওয়াতে অরিত্রীর গলার রশিটা খুলে গেল। ঝাঁপ দিয়ে মেয়েটা নিচে নেমে এসে অট্টহাসিতে ফেটে পড়ল। নির্জন জঙ্গলের মধ্যে হাসির শব্দ তরঙ্গ হয়ে চারদিকে প্রতিধ্বনিত হয়ে ঘুরতে শুরু করল। নিচে বসে থাকা ব্যক্তির ধৈর্য কম, তাই উনি ধমক দিয়ে উঠলেন, থামো অর্বাচীন বালিকা, তোমাকে অযথা হাসাহাসির জন্য এখানে ডাকা হয়নি। কথার অবাধ্য হলে এই শরীরটা জ্বালিয়ে দিতে দুইবার ভাবতে যাব না। অনেক দিন পরে শরীর পেয়েছ, সন্তুষ্ট থাকো, আমার কাজটা কিন্তু ঠিকঠাক হওয়া চাই। লোকটার কথা শুনে হাসির শব্দ বন্ধ হয়ে গেল। আবারও চুপচাপ নীরবতা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চুলগুলো বাতাসে উঠছে। মস্তিষ্ককে দূরধিগম্য চিন্তা। মেয়েটা কিছু না ভেবে হুট করে লোকটার সামনে বসে পড়ল। লম্বাটে হাতটা একটু একটু বাড়িয়ে দিল গলার দিকে। কিছু বুঝে ওঠার আগে ছদ্মবেশী লোকটার গলা ধরে আছাড় দিয়ে হুঙ্কার ছাড়ল, আমাকে চিনিস না তুই? একেবারে প্রাণ নিয়ে নেব। একদম আমাকে রাগাবি না বলে দিলাম। আমাকে হুকুম দিচ্ছিস? লোকটা ঘাবড়ে গেল এমন কথাবার্তা শুনে। এসব পিশাচ ভূত পেতনিকে বিশ্বাস করা মুশকিল। কখন রেগে যায় ঠিক বলা যায় না, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। লোকটা ভয়ে ভয়ে উঠে বসল, দ্রুত চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মেয়েটা সেদিকে চেয়ে কিছু বলল না, হুট করেই দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে একসময় রাতের আধারের সঙ্গে মিশে অদৃশ্য হয়ে গেল। মুখ ফুলিয়ে বসে আছে মীরা, দৃষ্টি ঘুম ঘুম চোখে মায়ের মুখের দিকে চেয়ে আছে। কিছুটা দূরে জামশেদ ল্যাপটপে মুখ ডুবিয়ে বসে আছে। আশেপাশের দিকে ওর কোনো খেয়াল নেই। আপাতত সুলতান ভিলাতে বড়সড় কোনো ভূমিকম্প হলেও ওর মনোযোগ নষ্ট হবে না, সেটা নিয়ে মীরা কিছুটা টেনশনে আছে। কিছুক্ষণের মধ্যেই জুবায়ের এসে হাজির হলো। অধরা কিচেনে সকলের জন্য চা তৈরি করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে। মীরা সবাইকে এখানে উপস্থিত হতে বলেছে। আলফা ঢুলতে ঢুলতে এসে সোফায় হেলান দিয়ে পা তুলে বসে হামি ছেড়ে বলল, ছোট আম্মু, তোমার বান্ধবীর খবর কি? শপিং করবে না? 2 দিন আগে ওদেরকে দেখলাম শপিং মলে। তোমার বান্ধবীর দুটো ছেলে মেয়ে আছে, সো কিউট। মীরার চোখ দুটো ঝলমল করে উঠল আলফার কথা শুনে। খুশিতে উত্তেজিত হয়ে উত্তর দিল, বাবু, এটাই তো সবাইকে বলতে ডেকেছি।
ওর ছেলেটাকে দেখেছিস? সেই দেখতে কিন্তু। জামাই হিসেবে আমার বড্ড মনে ধরেছে। ছেলেটা ডান্স ক্লাবে মেয়েদের ক্রাশ বয়। যেমন দেখতে তেমন ওর প্রতিভা। অরি আমাদের দৃষ্টিকে ওর ছেলের জন্য চেয়েছে। শাশুড়ি এমন ভালো হলে সেই পরিবারে আমার মেয়ে গেলে সুখী হবে। তোমাদের মতামত কি? নির্জন কক্ষে বড় ধরনের ঘূর্ণিঝড় বয়ে গেল। সকলের দৃষ্টি মীরার মুখের দিকে। আলফা শব্দ করে হেসে গড়িয়ে পড়ল দৃষ্টির গায়ের উপরে। মেয়েটা এবার চটে গেল। আলফাকে ধাক্কা দিয়ে সোজা করে বসিয়ে মায়ের দিকে কঠিন নজরে তাকিয়ে বলল, পৃথিবীতে ছেলে আর পেলে না? শেষমেশ ওই স্যাসটাকে তোমার পছন্দ হতে হলো? জানো ড্যাড, ওই ফাজিলের জন্য আমার ইউনিভার্সিটির মেয়েগুলো বিরক্ত হয়ে গেছে। হুটহাট ভিডিও তৈরি করে সে ফেমাস, তিরিং বিরিং করে নাচতে জানে। আমাদের 14 পুরুষের মধ্যে এমন কুখ্যাত গুণের অধিকারী কেউ আছে বলো? মেয়ের কথা শুনে মীরার মুখটা দেখার মতো হলো। আপাতত বিষয়টা কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না। জুবায়ের ফোনের মধ্যে ব্যস্ত। অধরা কফির স্বাদ নিচ্ছে চোখ বন্ধ করে। কাজ শেষ করে কফি নিতে নিতে জামশেদ উত্তর দিল, তোমার মমের কোনো কাজকর্ম নেই। হুদা এসব আজে বাজে চিন্তা ভাবনা করে ওর দিন কাটে। তুমিও সব বাদ দাও তো, টেনশন নেওয়ার জন্য আমি আছি তো। দৃষ্টি খুশি হলো। মায়ের দিকে চেয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, মম তুমিও চিন্তা করো না। মীরা কোনো উত্তর দিল না, মুখ গোমরা করে বসে আছে। কতটা আশা নিয়ে সবাইকে ডেকেছিল, অথচ কেউই রাজি হলো না। বান্ধবীকে এখন কি বলবে সেই চিন্তাতেই রাগ হচ্ছে। জুবায়ের ওকে শান্ত করতে বলল, দৃষ্টির জন্য আমরা রাজপুত্র খুঁজে আনব। এমন বিখ্যাত কুখ্যাত জামাই আপাতত আমাদের দরকার নেই। আমাদের জামাই সাধারণ মানুষের মতো নর্মাল হবে, বুঝলে মীরা? মীরা মাথা নাড়ালো। জুবায়ের মগ হাতে উঠে আসলো। গতকাল রাতে অদৃশ্য একটা ছায়া দেখেছিল বাগানের দিকে। সিসি ক্যামেরা আছে, সেখানে কিছুই ধরা পড়েনি। ওটা মানুষের আকৃতি ছিল নিশ্চিত। জুবায়ের সোজা বেলকনিতে গিয়ে চমকে উঠল। সঙ্গে হাতের মগটা নিচে পড়ে গেল। ফ্লোর জুড়ে রক্ত আর পচা মাংসের অংশ ছড়িয়ে আছে। দেয়ালে ছোট ছোট অক্ষরে লেখা আছে, বধির বোবার ললাট লিখন ভাগ্যদোষে হয় খণ্ডন। প্রদীপ শিখার মৃত্যু হলে উষার দুয়ার বন্ধ হবে। কালো শক্তি রাজ করবে।